মেহজাবিন, আমি যাহা সিদ্ধান্ত নিয়েছি সেইটা চূড়ান্ত। আগামী শুক্রবার শাহেদের সাথে তোমার বিয়ে হবে। বাবার কথা শুনে মেহজাবিন রেগে পেছনের দিকে ঘুরে তাকালো। মেহজাবিনের চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। মেহজাবিন রেগে বলে উঠল, বাবা, আমি শাহেদকে বিয়ে করব না। ওই একটা প্রতারক। ওর নজর আমার উপরে নাই, তোমার সম্পত্তির উপরে আছে। আহারে আমার মেয়েটা। গালিব সাহেব, মেয়েটা মনে হয় কিছু ভুল বুঝছে। শাহেদের মতো ভালো ছেলে এখন কোথায় পাওয়া যায়? আপনি চুপ থাকেন ছোট মা। আপনি আর আপনার ভাই লিয়াকত মিলে কি চাইছেন সেটা আমি খুব ভালো করেই জানি। মেহজাবিন, গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষা কি তোমার নাই? তোমার মা তো এইসব শিখিয়ে যায় নাই? আমার মায়ের কথা আপনার মুখে একদম মানায় না লিয়াকত সাহেব। বাবা, তুমি যদি শুক্রবার কাজে আনো তাহলে আমি ওই বিয়েতে থাকবো না। আমার কথার অবাধ্য হইলে এই বাড়ির একটা কানা করিও তুমি পাবে না। তোমার সম্পত্তি তোমার নতুন ফ্যামিলির নামে লিখে দেও, আমার কিছু চাই না। মেহজাবিন রেগে বাড়ি থেকে বের হয়ে গেল। মেহজাবিন সোজা গাড়ি নিয়ে এতিমখানার দিকে চলে গেল। মেহজাবিনের মনটাই অনেক খারাপ। এই পৃথিবীতে তার আপন বলতে কেউ নেই। এতিমখানায় পৌঁছাতেই রহমত চাচা এগিয়ে এসে বলল, কিরে মা, আজ অসময়ে আসলি যে? মুখটা এমন শুকিয়ে আছে কেন? চাচা, আমি খুব বিপদে পড়েছি। বাবা আমাকে জোর করে শাহেদের সাথে বিয়ে দিতে চাচ্ছে। আমার এমন কাউকে দরকার যে শুধু আইনিভাবে আমার স্বামী হয়ে থাকবে, কিন্তু আমার জীবনে কোনো অধিকার দেখাবে না। মেহজাবিনের কথা শুনে রহমত চাচা চমকে উঠল। তখনই পাশ দিয়ে রাফসান যাচ্ছিল, হাতে তার রং তুলি। রাফসানকে দেখে রহমত চাচা বলে উঠল, রাফসান, এদিকে আয় তো বাবা। জি চাচা, কিছু বলবেন? মা মেহজাবিন, তুই তো রাফসানকে চিনিস, ছোটবেলা থেকে এখানে বড় হয়েছে, খুব শান্ত ছেলে। ও কি তোর কোনো উপকারে আসতে পারে? রাফসান, কিন্তু ও তো আমার থেকে বয়সে 4 বছরের ছোট। বয়স দিয়ে কি মানুষের পরিপক্কতা মাপা যায় ম্যাডাম? আপনার যদি কোনো সাহায্য লাগে আপনি বলতে পারেন। আমি যা চাইছি সেটা খুব সাধারণ কিছু না। আমাকে আজই বিয়ে করতে হবে। তুমি কি রাজি? রাফসান কিছুক্ষণ মেহজাবিনের চোখের দিকে তাকিয়ে থাকলো। রাফসান মনে মনে মেহজাবিনকে অনেক আগে থেকেই ভালোবাসতো। রাফসান বলে উঠল, বিয়ে মানে তো কোনো ছেলে খেলা না। আপনি কি রাগের মাথায় সিদ্ধান্ত নিচ্ছেন? আমার সিদ্ধান্ত একদম ঠিক আছে। তুমি রাজি কিনা সেটা বলো। আমি তোমাকে মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিব, আমার বাড়িতে থাকবে, ব্যাস, এর বেশি কিছু না। আমি রাজি, তবে টাকার জন্য না। আপনি এই এতিমখানার জন্য অনেক কিছু করছেন। আপনার বিপদে পাশে থাকাটা আমার দায়িত্ব। আর হ্যাঁ, স্বামী হিসেবে আমি কোনো টাকা নিব না। অতিরিক্ত কথা আমার পছন্দ না। চলো কাজী অফিসে। কিছুক্ষণের মধ্যে কাজী অফিসে ওনাদের বিয়ে হয়ে গেল। মেহজাবিন রাফসানকে নিয়ে বাড়িতে ফিরে আসলো। বাড়িতে ঢুকতে সবার চোখ ছানা বড়া হয়ে গেল। মির্জা গালিব বলে উঠল, মেহজাবিন, এই ছেলেটা কে? আর ও তোমার হাত ধরে আছে কেন? ও রাফসান আমার স্বামী, আমরা আজই বিয়ে করছি। হাই হাই, এ কি সর্বনাশ! গালিব সাহেব, দেখেন আপনার মেয়ে কি কেলেঙ্কারি করে এসেছে। একটা রাস্তা থেকে তুলে আনা ছেলের সাথে। আসসালামু আলাইকুম। আমি রাস্তা থেকে উঠে আসি নাই। আমার একটা ঠিকানা আছে। আর মেহজাবিন এখন আমার স্ত্রী। তাকে নিয়ে কোনো খারাপ কথা আমি শুনবো না। এই ছোকরা, তুমি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? আমি আমার শ্বশুর মশাইয়ের সামনে দাঁড়িয়ে আছি। আর আপনি মনে হয় আমার স্ত্রীর ছোটমার ভাই সম্পর্ক অনুযায়ী আমি আপনাকে সম্মান করব যদি আপনি আমার স্ত্রীকে সম্মান করেন। এদিকে রাফসানের এমন শান্ত কড়া কথা শুনে সবাই নিস্তব্ধ হয়ে গেল। মেহজাবিন নিজেও অবাক হয়ে রাফসানের দিকে তাকালো। মির্জা গালিব রেগে বলে উঠল, মেহজাবিন, তুমি আমার সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছ। এই ভিখারি ছেলেকে আমি কোনোদিন জামাই হিসাবে মানব না। তোমার মানা বা না মানাতে আমার কিছু যায় আসে না বাবা। তুমি তোমার শাহেদকে নিয়ে থাকো। চলো রাফসান। মেহজাবিন রাফসানকে নিয়ে সোজা নিজের ঘরের দিকে চলে গেল। ঘরে ঢুকে দরজা বন্ধ করে মেহজাবিন ধপ করে বিছানায় শুয়ে পড়ল। রাফসান নীরবে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলল, পানিটা খেয়ে নেন, আপনার শরীর কাঁপছে। আমার শরীর কাপুক বা যাই হোক, তাতে তোমার কিছু যায় আসে না। তুমি শুধু একটা চুক্তিতে আছো। চুক্তি হইলেও আমি এখন আপনার স্বামী। আপনার ভালো মন্দ দেখার অধিকার আমার আছে। একদম স্বামী সাজার চেষ্টা করবে না। তুমি আমার থেকে বয়সে ছোট,
আর তোমার স্ট্যাটাস আমার ধারে কাছেও নাই। এই বিয়েটা শুধু আমার বাবাকে আটকানোর একটা ঢাল। স্ট্যাটাস দিয়ে মানুষের মন মাপা যায় না মেহজাবিন। আপনি বয়সে বড় হতে পারেন, কিন্তু আবেগের জায়গায় আপনি এখনও অবুঝ। কি বললে তুমি? তোমার এত বড় সাহস, তুমি আমাকে নাম ধরে রাখছো? আপনি আমার স্ত্রী, আমি তো নাম ধরেই ডাকবো। আর আপনি চাইলে আমাকে রাফসান বলে ডাকতে পারেন। তুমি ফ্লোরে শোবে, ওই সোফায় গিয়ে বসো। আমার চোখের সামনে ঘুরঘুর করবে না। রাফসান একটু হাসল। কোনো প্রতিবাদ না করে আলমারি থেকে একটা পাতলা চাদর বের করে সোফায় গিয়ে বসলো। মেহজাবিন তো রাগে গজগজ করতে করতে ওয়াশরুমে চলে গেল। ফিরে এসে দেখে রাফসান সোফায় শুয়ে বই পড়ছে। মেহজাবিন বলে উঠল, এইখানে শুয়ে বই পড়া হচ্ছে? নবাবজাদা মনে হচ্ছে নিজেকে। বই পড়াটা আমার অভ্যাস। আপনার যদি আলোতে সমস্যা হয় আমি নিভিয়ে দিচ্ছি। নিভিয়ে দাও। আর শোনো, কাল সকালে আমি অফিসে যাব। তুমি এই ঘরেই থাকবে, বাড়ির কারোর সাথে কোনো কথা বলবে না। আমি আমার প্রয়োজন অনুযায়ী চলবো, আপনার কথায় আমি চলবো না। মানে তুমি আমার টাকায় চলবে আর আমার কথা শুনবে না? আমি আগেই বলেছি আপনার টাকা আমি নিব না। আমার নিজের হাত খরচ চালানোর মতো কাজ আছে। আমি আর্ট বিক্রি করে টাকা জমাই। আপনার দয়া আমার লাগবে না। মেহজাবিন কথাগুলো শুনে থমকে গেল। সে ভেবেছিল এই সাধারণ ছেলেটাকে নিজের হাতের পুতুল বানাতে পারবে, কিন্তু রাফসানের আত্মসম্মানবোধ তাকে অবাক করে দিল। মেহজাবিন কোনো কথা না বলে লাইট নিভিয়ে বিছানায় শুয়ে পড়ল। ঘরের ভেতর অদ্ভুত নিস্তব্ধতার মাঝরাতে মেহজাবিনের ঘুম ভেঙে গেল। সে দেখে রাফসান সোফায় গুটি সুটি মেরে শুয়ে আছে, শীতে কাঁপছে। ছেলেটা মেহজাবিন মনে মনে ভাবতে লাগলো, বোকা ছেলে, এত শীতের মধ্যে পাতলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে, কিছু বলতেও তো পারে। মেহজাবিন বিছানা থেকে উঠে নিজের একটা মোটা কম্বল নিয়ে আস্তে আস্তে রাফসানের গায়ে জড়িয়ে ধরল। রাফসান নড়ে উঠতেই মেহজাবিন তাড়াতাড়ি করে বিছানায় ফিরে গেল, কিন্তু রাফসান ঘুমায় নাই। সে চোখ খুলে কম্বলটার দিকে তাকালো, তারপর মুচকি হেসে ফিসফিস করে বলল, জেদি মেয়েটার মনটা তো খুব নরম। সকালে মেহজাবিন ঘুম থেকে উঠে দেখে রাফসান ঘরে নাই। সে তাড়াহুড়ো করে রেডি হয়ে নিচে নামলো। দেখে ডাইনিং টেবিলে সবাই বসে আছে আর রাফসান নিজের হাতে সবাইকে চা বানিয়ে দিচ্ছে। মেহজাবিন অবাক হয়ে বলল, রাফসান, তুমি সব কি করছো? চা বানাচ্ছি। সোমাইয়া খালার শরীরটা খারাপ, তাই আমি একটু সাহায্য করলাম। আপনি বসেন, আমি আপনার কফি আনছি। দেখলেন গালিব সাহেব, ভিখারি ঘরের ছেলে তো কাজের লোকের কাজই করবে। ছোট মা মুখ সামলে কথা বলেন। ও আপনাদের চা বানিয়ে খাওয়াচ্ছে, তার জন্য আপনাদের কৃতজ্ঞ থাকা উচিত। বাদ দেন না মেহজাবিন, নিজের মানুষদের কাজ করতে কোনো লজ্জা নাই। আপনার কফিটা নেন। রাফসান শান্তভাবে কফির মগটা মেহজাবিনের সামনে রাখলো। মেহজাবিন কফির মগটা হাতে নিয়ে রাফসানের চোখের দিকে তাকালো। সেই শান্ত গভীর চোখ দুটো মেহজাবিনের ভেতরে সব রাগ কমিয়ে দিল। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। সুমাইয়া খালা দরজা খুলতেই শাহেদ ভেতরে ঢুকলো। শাহেদ বলে উঠল, গুড মর্নিং আঙ্কেল। এই যে মেহজাবিন, কাল নাকি তুমি এক রাস্তার টোকাইকে বিয়ে করেছো? শাহেদ, তুমি এই বাড়িতে কেন আসছো? বের হয়ে যাও এখান থেকে। বের হবো কেন ডার্লিং? তুমি কাল রাগের মাথায় একটা ভুল করেছো। এই ছোকরা তোমাকে কি সুখ দিবে? এর তো নিজেরই খাওয়ার ঠিক নাই। শাহেদ তার ছেলের হাসি হেসে রাফসানের দিকে এগিয়ে গেল। রাফসানের কাঁধে ধাক্কা দিয়ে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই মেহজাবিন রাফসানের হাতটা শক্ত করে চেপে ধরল। মেহজাবিন রেগে বলল, শাহেদ, ওর গায়ে হাত দেওয়ার সাহস তুমি কোথা থেকে পেলে? ও আমার স্বামী, আর তুমি ওর পায়ের নখেরও যোগ্য না। মেহজাবিন, তুমি এই ফকিনিটার জন্য আমাকে অপমান করেছো? মুখ সামলে কথা বলবেন শাহেদ সাহেব। আমি ফকিন্নি হতে পারি, কিন্তু অন্যের টাকায় লোভ করা কাপুরুষ আমি না। আপনি এখান থেকে সম্মানের সাথে বিদায় নিলে আপনার জন্যই ভালো। তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? তোর তো। শাহেদ হাত তুলতে নিলে রাফসান এক ঝটকায় শাহেদের হাতটা মোচড় দেয়, তাকে পেছনের দিকে ঠেলে দিল। রাফসানের চোখের শান্ত ভাবটা হঠাৎ করে ভয়ঙ্কর ক্রোধে পরিণত হলো। মেহজাবিন অবাক হয়ে দেখল তার বয়সের ছোট স্বামীটা কিভাবে তাকে রক্ষা করার জন্য দেয়াল হয়ে দাঁড়িয়েছে। রাফসান রেগে বলল, আমি সম্মান দিতে জানি, আবার অসম্মান করলে কিভাবে জবাব দিতে হয় সেটাও আমার খুব ভালো করে জানা আছে।
আমার স্ত্রীর দিকে যদি আর এক পা এগিয়েছেন তাহলে এই পা আমি ভেঙে হাতে ধরিয়ে দিব। তুই আমার হাত ভাঙবি? তোর এত বড় সাহস! আমি কে জানিস তুই? ফকিন্নির ঘরের ফকিন্নি। আমি ফকিন্নি নাকি কে সেটা আপনাকে দেখতে হবে না। আপনি এখান থেকে এখন বের হবেন, না হইলে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। আঙ্কেল, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন এই রাস্তার টোকাই আমাকে অপমান করছে, আপনি কিছু বলছেন না কেন? রাফসান, তোমার সাহস তো কম না। তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মেহমানকে অপমান করছো। উনি আপনার মেহমান হতে পারে, কিন্তু উনি আমার স্ত্রীর প্রাক্তন, যে কিনা আমার স্ত্রীর গায়ে হাত তোলার চেষ্টা করছিল। আমি স্বামী হয়ে সেটা কিভাবে মেনে নিব? বাবা, তুমি ওকে কেন বকছো? শাহেদের তো সাহস কম না। ও আমার বাড়িতে এসে আমাকে অপমান করছে, আর রাফসান আমার স্বামী। ওর অধিকার আছে আমাকে রক্ষা করার। ও মা, মেহজাবিন, তুই তো দেখি একদিনে এই ভিখারির প্রেমে পড়ে গেছিস। কাল বিয়ে করলি আর আজ ওর জন্য শাহেদকে অপমান করছিস। ছোট মা, আপনি আপনার সীমার মধ্যে থাকুন। আর শাহেদ, তুমি যদি এখন এখান থেকে না যাও, আমি পুলিশ ডাকতে বাধ্য হব। মেহেরজাবিন, তুই খুব বড় ভুল করছিস। এই টোকাই তোকে রাস্তায় বসাবে, দেখে নিস। আমি যাচ্ছি, কিন্তু এই অপমানের প্রতিশোধ আমি নিব। এদিকে শাহেদ রাগে ফুঁসতে ফুঁসতে বাড়ি থেকে বের হয়ে গেল। মির্জা গালিব রাগে মেহজাবিনের দিকে তাকিয়ে বলে উঠল, মেহজাবিন, তুমি আমার সব সম্মান শেষ করে দিলে। এই ছেলেটাকে আমি কোনোদিন এই বাড়িতে মেনে নিব না। বাবা, তুমি মানো আর না মানো, রাফসান এই বাড়িতেই থাকবে। ও আমার আইনি স্বামী। হ্যাঁ গালিব সাহেব, আপনি চিন্তা করবেন না। আমি দেখছি এই ছোকরা কতদিন এই বাড়িতে টিকতে পারে। হ্যাঁ লিয়াকত সাহেব, আমি এখানে টিকতে আসি নাই। আমি আমার স্ত্রীর বিপদে পাশে থাকতে এসেছি। আপনারা যতই চেষ্টা করেন, আমি নিজে থেকে কখনো মেহজাবিনকে ছেড়ে যাব না। রাফসানের কথা শুনে মেহজাবিন অবাক হয়ে তাকালো। মেহজাবিনের বুকের ভেতরটা কেমন যেন হয়ে করে উঠল। মেহজাবিন আর কোনো কথা না বলে রাফসানকে নিয়ে নিজের ঘরের দিকে চলে গেল। ঘরে গিয়ে দরজা বন্ধ করে মেহজাবিন রাফসানের দিকে তাকিয়ে বলল, তুমি শাহেদের সাথে অমনভাবে কথা বলতে গেলে কেন? আমি তোকে সামলাতে পারতাম। আপনি পারতেন, কিন্তু আমি তো আপনার স্বামী। আমি থাকতে কেউ আপনাকে অপমান করবে, সেইটা আমি কিভাবে সহ্য করব? দেখো রাফসান, তুমি এসব স্বামী সাজার অভিনয় বন্ধ করো। আমি তোমাকে আগেই বলেছি আমাদের বিয়েটা শুধু একটা মাত্র চুক্তি। তুমি এসব আবেগ আমাকে দেখিও না। আমি কোনো অভিনয় করছি না মেহজাবিন, আমি শুধু আমার দায়িত্ব পালন করছি। আপনি যতই চুক্তি চুক্তি বলেন, আমি তো আপনাকে আমার স্ত্রী মেনেই বিয়ে করেছি। তুমি কি বুঝতে পারছো না? আমার বাবা আর ছোট মা তোমাকে এই বাড়িতে শান্তিতে থাকতে দিবে না। তুমি কেন শুধু শুধু নিজের সম্মান নষ্ট করছো? আমার সম্মান এত ঠুনকো না যে কেউ কিছু বললেই নষ্ট হয়ে যাবে। আর আমি কোনো কিছু ভয় পাই না। আপনি চিন্তা করবেন না, আমি সব সামলিয়ে নিব। মেহজাবিন আর কিছু বলতে পারল না। রাফসানের চোখের দিকে তাকিয়ে মেহজাবিনের সব রাগ কেমন যেন পানি হয়ে গেল। মেহজাবিন ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। রাফসান সোফায় বসে বই পড়তে লাগলো। মেহজাবিন ফ্রেশ হয়ে বের হয়ে রেডি হতে লাগলো। রাফসান বই থেকে চোখ তুলে মেহজাবিনের দিকে তাকিয়ে বলল, আপনি কি অফিসে যাচ্ছেন? হ্যাঁ, অফিসে অনেক কাজ জমে আছে। তুমি এখানেই থাকবে, একদম নিচে যাবে না। আমি এতিমখানায় যাব। রহমত চাচার সাথে কিছু কাজ আছে। ঠিক আছে, কিন্তু সাবধানে যাবে, আর কারো সাথে কোনো ঝামেলায় জড়াবে না। আপনি চিন্তা করবেন না, আমি সাবধানে যাব। আপনিও নিজের খেয়াল রাখবেন। মেহজাবিন অফিসের জন্য বের হয়ে গেল। অফিসে গিয়ে মেহজাবিন কাজের চাপে ডুবে গেল। একের পর এক মিটিং, ক্লায়েন্টদের সাথে কথা, সব মিলে মেহজাবিন প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ল। দুপুরে খাবার খাওয়ার সময় পেল না। এদিকে রাফসান এতিমখানা থেকে ফিরে এসে দেখে মেহজাবিন এখনও ফিরে নাই। রাফসান সুমাইয়া খালাকে বলে উঠল, খালা, মেহজাবিন কি এখনো আসে নাই? না বাবা, দাদামণি তো অফিসে গেলে রাত করেই ফেরে। তুমি খেয়ে নাও, আমি খাবার বেড়ে দিচ্ছি। না খালা, মেহজাবিন আসুক, তারপর একসাথে খাবো। বাবা, ও তো অনেক রাতে আসবে, তুমি না খেয়ে থাকবে কিভাবে? সমস্যা নেই খালা, আমি অপেক্ষা করব। রাত 10টার দিকে মেহজাবিন ভীষণ ক্লান্ত হয়ে বাড়ি ফিরল। ওর মাথা প্রচণ্ড ব্যথা করছে, শরীর কাঁপছে। ঘরে ঢুকে দেখে রাফসান সোফায় বসে বই পড়ছে। মেহজাবিনকে দেখে রাফসান তাড়াতাড়ি উঠে এসে বলল, এত দেরি করলেন যে? আপনার মুখটা এমন শুকিয়ে আছে কেন? অফিসে অনেক কাজ ছিল, আমার মাথাটা খুব ব্যথা করছে।
আমি শুয়ে পড়বো। আপনি কি দুপুরের খাবার খেয়েছেন? না, সময় পাই নাই। আমার কিছু খেতে ইচ্ছে করছে না, আমি ঘুমাবো। না খেয়ে ঘুমালে তো শরীর আরও খারাপ করবে। আপনি ফ্রেশ হয়ে আসেন, আমি খাবার নিয়ে আসছি। রাফসান মেহজাবিনের কথার কোনো পাত্তা না দিয়ে নিচে চলে গেল। মেহজাবিন বিরক্ত হয়ে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে এসে মেহজাবিন ধাপ করে বিছানায় শুয়ে পড়ল। ওর শরীর প্রচণ্ড কাঁপতে লাগলো। রাফসান খাবার নিয়ে ঘরে ঢুকে দেখে মেহজাবিন কম্বল মুড়ি দিয়ে কাঁপছে। রাফসান তাড়াতাড়ি খাবার টেবিলে রেখে মেহজাবিনের কাছে গিয়ে বলল, মেহজাবিন, আপনার কি খুব শীত লাগছে? আমার খুব শীত লাগছে আর মাথাটা ফেটে যাচ্ছে। রাফসান মেহজাবিনের কপালে হাত দিয়ে চমকে উঠল। মেহজাবিনের শরীর জ্বরে পড়ে যাচ্ছে। রাফসান তাড়াতাড়ি করে বলল, আপনার তো প্রচণ্ড জ্বর। আপনি এতক্ষণ অফিসে কি করছিলেন? আমি জানি না, আমাকে একটু ঘুমাতে দাও। এত জ্বর নিয়ে ঘুমানো যাবে না। আপনি একটু উঠে বসেন, আমি আপনাকে ওষুধ দিচ্ছি। না, আমি ওষুধ খাবো না। ওষুধ আমার একদম ভালো লাগে না। মেহজাবিন, ছোট বাচ্চাদের মতো করবেন না। একটু উঠে বসেন, আমি খাইয়ে দিচ্ছি। রাফসান জোর করে মেহজাবিনকে তুলে বসালো। এক গ্লাস পানি আর ওষুধ এগিয়ে দিল। মেহজাবিন চোখ বন্ধ করে মুখ ঘুরিয়ে নিল। রাফসান মেহজাবিনের মাথায় হাত বুলিয়ে নরম গলায় বলল, মেহজাবিন, একটু কষ্ট করে খেয়ে নেন, না হলে জ্বর তো কমবে না। আপনি কি চান আমি সারা রাত টেনশনে বসে থাকি? রাফসানের এত নরম গলার কথা শুনে মেহজাবিন আর না করতে পারল না। মেহজাবিন চুপচাপ ওষুধ খেয়ে নিল। রাফসান মেহজাবিনকে শুয়ে দিয়ে কম্বল দিয়ে ঢেকে দিল। তারপর একটা গামলাতে ঠান্ডা পানি আর একটা পরিষ্কার কাপড় নিয়ে আসলো। রাফসান মেহজাবিনের পাশে ফ্লোরে বসে জলপট্টি দিতে শুরু করলো। মেহজাবিন চোখ বন্ধ করে কাঁপতে কাঁপতে বলল, রাফসান, তুমি এসব কি করছো? তুমি শুয়ে পড়ো, আমি ঠিক হয়ে যাব। আপনি চুপ করে ঘুমান তো। আপনার জ্বর না কমা পর্যন্ত আমি এখান থেকে নড়ছি না। কিন্তু তুমি তো সারাদিন কিছু খাও নাই। সুমাইয়া খালা বলছিল তুমি আমার জন্য অপেক্ষা করছিলে। আমার কথা আপনাকে ভাবতে হবে বলি নাই। আমি পরে খেয়ে নিব, আপনি চোখ বন্ধ করেন। মেহজাবিন আর কোনো কথা না বলে চোখ বন্ধ করলো। রাফসান সারা রাত না ঘুমিয়ে মেহজাবিনের মাথায় জলপট্টি দিতে লাগলো। মাঝে মাঝে মেহজাবিনের হাত দুটো নিজের হাতের মধ্যে নিয়ে গরম করার চেষ্টা করতে লাগলো। ভোরের দিকে মেহজাবিনের জ্বরটা একটু কমলো। রাফসান মেহজাবিনের কপালে হাত দিয়ে দেখলো জ্বর অনেকটাই কমে গেছে। রাফসান একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। রাফসান মেহজাবিনের পাশে ফ্লোরে মাথা রেখে কখন যেন ঘুমিয়ে পড়ল। সকালে মেহজাবিনের ঘুম ভাঙলে এসে চোখ খুলে দেখলো রাফসান ওর বিছানার পাশে ফ্লোরে বসে ঘুমিয়ে আছে। রাফসানের হাতটা মেহজাবিনের হাতের সাথে জড়ানো। মেহজাবিন অবাক হয়ে রাফসানের মুখের দিকে তাকিয়ে থাকলো। রাফসানের শান্ত মুখটা দেখে মেহজাবিনের মনে হলো সে যেন পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গায় আছে। মেহজাবিন আস্তে আস্তে নিজের হাতটা ছড়িয়ে নিল। রাফসানের মাথায় হাত বুলিয়ে দিতে রাফসান লাফ দিয়ে উঠে বসলো। রাফসান চোখ মুছতে মুছতে বলল, আপনি উঠে গেছেন, এখন শরীর কেমন লাগছে? আপনার জ্বর কি কমেছে? আমি এখন অনেকটা ভালো বোধ করছি। কিন্তু তুমি সারা রাত ফ্লোরে বসেছিলে কেন? আমি তো এমনিতেই বসেছিলাম। আপনার জ্বরটা অনেক বেশি ছিল তো, তাই ঘুম আসে নাই। তুমি কি কাল রাতে কিছু খেয়েছিলে? হ্যাঁ, আমি খেয়ে নিয়েছিলাম। আপনি ফ্রেশ হয়ে নেন, আমি আপনার জন্য স্যুপ বানিয়ে আনছি। রাফসান তাড়াতাড়ি করে নিচে চলে গেল। মেহজাবিন রাফসানের যাওয়ার দিকে তাকিয়ে রইল। মেহজাবিনের মনে হলো এই ছেলেটাই সত্যি অনেক আলাদা। মেহজাবিন ফ্রেশ হয়ে বিছানায় বসে থাকলো। একটু পর রাফসান স্যুপ নিয়ে ঘরে ঢুকলো। রাফসান স্যুপের বাটিটা হাতে দিয়ে বলল, এইটা খেয়ে নেন, শরীরটা দুর্বল লাগছে নিশ্চয়ই। আমার স্যুপ খেতে ইচ্ছে করছে না, অন্য কিছু খাবো। মেহজাবিন, একদম জেদ করবেন না। এখন জ্বর থেকে উঠেছেন, স্যুপ খাওয়াটা জরুরি। নেন, খেয়ে নেন। মেহজাবিন বাধ্য হয়ে স্যুপ খেতে লাগলো। রাফসান মেহজাবিনের দিকে তাকিয়ে মিটিমিটি হাসতে লাগলো। মেহজাবিন রাফসানের হাসি দেখে ব্রু কুচকে বলল, হাসছো কেন তুমি? না মানে আপনাকে একদম ছোট বাচ্চাদের মতো লাগছে। ওষুধ খেতে চাই না, স্যুপ খেতে চাই না। আমি বাচ্চা না, আমি তোমার থেকে 4 বছরের বড়। বয়স দিয়ে কি সব হয়? আপনি তো অনেক অবুঝ। মেহজাবিন কিছু বলতে যাবে তখনই সুমাইয়া খালা ঘরে এসে বলল, দাদামণি, তোমার বান্ধবী ফারিয়া এসেছে, নিচে বসে আছে। ফারিয়া এসেছে, ওকে উপরে উঠিয়ে দাও খালা। একটু পর ফারিয়া ঘরে ঢুকলো। ফারিয়া মেহজাবিনের খুব কাছের বান্ধবী। ফারিয়া ঘরে ঢুকে রাফসানকে দেখে অবাক হয়ে গেল।
ফারিয়া বলে উঠল, দোস্ত, তুই নাকি বিয়ে করেছিস? আমি তো শুনে অবাক হয়ে গেলাম। আর ইনি কি তোর সেই হাজবেন্ড? হ্যাঁ, ও রাফসান। রাফসান ও আমার বেস্ট ফ্রেন্ড ফারিয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, কিন্তু তুমি তো দেখি অনেক ছোট। মেহজাবিন, তুই কি পাগল হয়েছিস? এত তড়িঘড়ি করে বিয়ে করার কি দরকার ছিল? ফারিয়া, বাবা জোর করে আমাকে শাহেদের সাথে বিয়ে দিতে চাচ্ছিল। আমি কি করতাম বলো? তাই বলে তুই একটা এতিমখানায় থাকা ছেলেকে বিয়ে করবি? ওর কি আছে যে তুই ওকে বিয়ে করলি? ফারিয়া আপু, আমার অনেক টাকা পয়সা নাই সত্যি, কিন্তু আমার আত্মসম্মান আছে। আর আমি আমার স্ত্রীকে সম্মান করতে জানি। আমি মেহজাবিনের টাকায় লোভ করে ওকে বিয়ে করি নাই। রাফসানের কথা শুনে ফারিয়া থমকে গেল। ফারিয়া বুঝতে পারলো ছেলেটা সাধারণ হলেও ওর ব্যক্তিত্ব অনেক স্ট্রং। মেহজাবিন ফারিয়াকে ধমক দিয়ে বলল, ফারিয়া, তুই ওকে এইভাবে অপমান করতে পারিস না। ও আমার বিপদের সময় পাশে দাঁড়িয়েছে। আর কাল রাত থেকে ও আমার যে সেবা করেছে, শাহেদ জীবনেও তা করতো না। মেহজাবিন রাফসানের পক্ষ নিয়ে কথা বলছে দেখে রাফসান অবাক হয়ে মেহজাবিনের দিকে তাকালো। ফারিয়া হাসতে হাসতে বলল, বাহ দোস্ত, তুই তো দেখি একদিনেই পাল্টে গিয়েছিস। নিজের স্বামীর জন্য আমাকে বকছিস? আমি তো মজা করছিলাম। আর রফসান ভাই, আপনি কিছু মনে করবেন না। না আপু, আমি কিছু মনে করি নাই। আপনারা কথা বলেন, আমি নিচে যাচ্ছি। রাফসান মুচকি হেসে নিচে চলে গেল। ফারিয়া মেহজাবিনের পাশে বসলো। ছেলেটা তো দারুণ রে, এত শান্ত কিন্তু কথায় অনেক জোর। তোর সাথে খুব মানিয়েছে। ফারিয়া, তুই চুপ করবি? আমাদের বিয়েটা শুধু একটা চুক্তি। ও আমার জন্য শুধু একটা ঢাল। চুক্তি? কিন্তু তোর চোখে তো আমি অন্য কিছু দেখতে পাচ্ছি। তুই যখন ওর পক্ষ নিয়ে কথা বললি, তোর চোখ দিয়ে তো ভালোবাসা ঝরে পড়ছিল। তুই বেশি বুঝিস। ও কাল সারা রাত জেগে আমার জ্বর কমিয়েছে, তাই আমিও ওর একটু পক্ষ নিলাম। এর মধ্যে ভালোবাসা আসলো কি? আচ্ছা বাবা, আমি মেনে নিলাম, কিন্তু দেখিস এই চুক্তি যেন কবে ভালোবাসায় বদলে যায়, তুই টেরও পাবি না। ফারিয়ার কথা শুনে মেহজাবিন চুপ হয়ে গেল। মেহজাবিন মনে মনে ভাবতে লাগলো, সত্যি কি রাফসানের প্রতি তার কোনো অনুভূতি তৈরি হচ্ছে? এদিকে নিচে রাফসান ড্রয়িং রুমে বসে বই পড়ছিল। হঠাৎ কলিং বেল বেজে উঠল। সুমাইয়া খালা দরজা খুলতেই একটা মেয়ে হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়ল। মেয়েটার নাম নীলা, রাফসানের এতিমখানার ছোটবেলার বান্ধবী। নীলা রাফসানকে দেখে দৌড়ে এসে রাফসানকে জড়িয়ে ধরে বলল, রাফসান, তুই কেমন আছিস? তুই নাকি বিয়ে করেছিস? আমাকে বলিস নাই কেন? নীলাকে ওভাবে জড়িয়ে ধরতে দেখে রাফসান অস্বস্তিতে পড়ে গেল। রাফসান তাড়াতাড়ি করে নীলাকে ছাড়িয়ে দিয়ে বলল, নীলা, তুই এতদিন পর কোথা থেকে আসলি? আর এইভাবে পাগলামি করছিস কেন? আমি তো গ্রামে গেছিলাম, এসে শুনি তুই নাকি এত বড় বাড়ির মেয়েকে বিয়ে করেছিস। আমার তো বিশ্বাসই হচ্ছিল না, তাই তোকে দেখতে আসলাম। ঠিক তখনই মেহজাবিন ফারিয়াকে এগিয়ে দিতে নিচে নামছিল। সিঁড়িতে দাঁড়িয়ে মেহজাবিন দেখল রাফসানের সাথে একটা মেয়ে দাঁড়িয়ে খুব হেসে হেসে কথা বলছে। মেহজাবিনের বুকের ভেতরটা হঠাৎ করে জ্বলে উঠল। মেহজাবিন রেগে নিচে নেমে এসে বলল, এর মধ্যে ভালোবাসার কি আসলো? রাফসান, এই মেয়েটিকে, ও আমাদের বাড়িতে কি করছে? ও নীলা আমার ছোটবেলার বন্ধু, এতিমখানায় একসাথেই বড় হয়েছি। আসসালামু আলাইকুম ভাবি, আপনি তো অনেক সুন্দর। রাফসানের ভাগ্যটা অনেক ভালো যে আপনার মতো একটা বড় লোকের মেয়েকে বউ হিসাবে পেয়েছে। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু তুমি এখানে কি চাইছো? আমি তো রাফসানকে দেখতে এসেছি। আমরা তো ছোটবেলায় এক প্লেটেই খেতাম। রাফসানকে ছাড়া আমার একদিনও চলতো না, তাই না রে রাফসান? এদিকে নীলার কথা শুনে মেহজাবিনের রাগ আরও বেড়ে গেল। মেহজাবিন রাফসানের দিকে চোখ রাঙিয়ে তাকালো। রাফসান বুঝতে পারলো মেহজাবিন রেগে যাচ্ছে। রাফসান তাড়াতাড়ি করে বলল, নীলা, তুই এখন যা, আমি পরে এতিমখানায় গেলে তোর সাথে কথা বলবো। মেহজাবিনের শরীরটা ভালো না, ওর রেস্ট দরকার। আচ্ছা ঠিক আছে, তুই কিন্তু অবশ্যই আসবি। ভাবি, আমি আসি। নীলা চলে যাওয়ার পর মেহজাবিন রাফসানের দিকে ঘুরে দাঁড়িয়ে রেগে বলল, ওই মেয়েটা তোমাকে ওভাবে জড়িয়ে ধরেছিল কেন? আর তুমিও তো বেশ এসে এসে কথা বলছিলে। মেহজাবিন, ও তো আমার ছোটবেলার বন্ধু, অনেক দিন পর দেখা হয়েছে, তাই ও একটু ইমোশনাল হয়ে পড়েছিল। বন্ধু হোক আর যাই হোক, আমার বাড়িতে এসব চলবে না। তুমি বিবাহিত, অন্য কোনো মেয়ের সাথে এত ঢলাঢলি আমি পছন্দ করি না। আপনি কি জেলাস ফিল করছেন? আমি জেলাস ফিল করব কেন?
তুমি কি এমন লাট সাহেব যে তোমার জন্য আমি জেলাস খব? আমি শুধু আমার বাড়ির নিয়ম কানুন মনে করিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি আর নীলার সাথে কথা বলবো না। আপনি এত রাগ করছেন কেন? আমি রাগ করছি না, তুমি এখন উপরে চলো, আমাকে ওষুধ খেতে হবে। মেহজাবিন হনহন করে উপরে চলে গেল। মেহজাবিন হনহন করে উপরে চলে যাওয়ার পর রাফসান মেহজাবিনে যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসল। রাফসান বুঝতে পারল মেহজাবিনের মনে তার জন্য জায়গা তৈরি হচ্ছে। রাফসান মনে মনে বলল, আপনার এই রাগ আর অভিমানের আড়ালেই তো আপনার ভালোবাসা লুকিয়ে আছে মেহজাবিন। আমি অপেক্ষা করব সেই দিনটার জন্য যেদিন আপনি নিজে থেকে আমাকে ভালোবাসার কথা বলবেন। রাফসান মেহজাবিনের পেছন পেছন ঘরে গেল। ঘরে গিয়ে দেখে মেহজাবিন ওষুধ হাতে নিয়ে বসে আছে। রাফসান পানির গ্লাস এগিয়ে দিতেই মেহজাবিন রাফসানের দিকে রাগী চোখে তাকিয়ে বলল, আমি নিজেই খেতে পারি, তোমার সাহায্য লাগবে না। আচ্ছা খান, আমি তো শুধু পানিটা দিলাম। তুমি ওই নীলার সাথে কত বছর ধরে পরিচিত? এই তো প্রায় 15 বছর। কেন? 15 বছর? তাহলে তো তুমি ওকে খুব ভালো করেই চেনো। ও তোমাকে ভালোবাসে, তাই না? নীলা আমাকে ভালোবাসে কিনা আমি জানি না, আমি শুধু জানি আমি কাকে ভালোবাসি। রাফসানের কথা শুনে মেহজাবিনের বুকটা ধক করে উঠল। মেহজাবিন অবাক চোখে রাফসানের দিকে তাকিয়ে রইল। দুজনের চোখের মাঝে আবার সেই অদ্ভুত নিস্তব্ধতা আর না বলা কথা আর ভিড়। এদিকে রাফসানের কথা শুনে মেহজাবিনের বুকটা ধক করে উঠল। মেহজাবিন অবাক চোখে রাফসানের দিকে তাকিয়ে রইল। দুজনের চোখের মাঝে অদ্ভুত নিস্তব্ধতা আর না বলা কথার ভিড়। মেহজাবিনের হাত পা কেমন যেন অবশ হয়ে আসতে লাগলো। রাফসান এক দৃষ্টে মেহজাবিনের চোখের দিকে তাকিয়ে আছে। মেহজাবিন ঢোক গিলে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, তুমি কাকে ভালোবাসো? ওই নীলা নামের মেয়েটাকে? আমি তো বললাম আমি জানি আমি কাকে ভালোবাসি। আর আপনার এত জানার আগ্রহ কেন? আপনি না বললেন আমাদের বিয়েটা একটা চুক্তি? চুক্তির সম্পর্কে তো ভালোবাসার কোনো জায়গা নাই। হ্যাঁ চুক্তি তো, আমি এমনিতে জিজ্ঞাসা করলাম। তুমি যাকে ইচ্ছে ভালোবাসো, আমার কি? আমার কিছু যায় আসে না। মেহজাবিন মুখ ঘুরিয়ে নিল, কিন্তু তার বুকের ভেতরটা অদ্ভুতভাবে মোচড় দিয়ে উঠল। রাফসান বুঝতে পারল মেহজাবিন রেগে যাচ্ছে আর জেলাস ফিল করছে। রাফসান মুচকি হেসে বলে উঠল, আপনার তো ওষুধ খাওয়া শেষ, আপনি এখন ঘুমিয়ে পড়েন। আমি বেলকনিতে যাচ্ছি, কোনো দরকার হইলে ডাক দিবেন। আমার কোনো দরকার নেই, তুমি যেখানে ইচ্ছা যাও। এদিকে রাফসান আর কিছু না বলে ব্যালকনিতে চলে গেল। মেহজাবিন শুয়ে পড়ে চোখ বন্ধ করলো, কিন্তু তার চোখে ঘুম নাই। রাফসানের বলা কথাগুলো বারবার তার কানে বাজতে লাগলো। মেহজাবিন মনে মনে ভাবতে লাগলো, এই ছেলেটা এত অদ্ভুত কেন? ওর চোখের দিকে তাকালে আমার এমন কেন লাগে? ও কাকে ভালোবাসে? নীলাকে? কি নীলা তো ওকে জড়িয়ে ধরলো, ও তো কিছু বললো না। ধ্যাৎ, আমার এত কিছু ভেবে কি দরকার? ও আমার কেউ না, শুধু একটা চুক্তি। এদিকে রাফসান ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে হাসছে। সে জানে মেহজাবিনের মনে তার জন্য জায়গা তৈরি হচ্ছে। শুধু মেহজাবিন নিজের অহংকার আর জেদের কারণে সেটা মানতেই চাচ্ছে না। এভাবেই রাত কেটে গেল। সকালে মেহজাবিনের ঘুম ভাঙলে সে দেখল রাফসান ব্যালকনিতে সোফাতেই ঘুমিয়ে পড়েছে। শীতে ওর শরীরটা গুটিসুটি হয়ে আছে। মেহজাবিনের বুকের ভেতরটা আবার কেমন করে উঠল। সে আস্তে আস্তে খাট থেকে নেমে রাফসানের কাছে গেল। রাফসানের মুখের দিকে তাকিয়ে মেহজাবিন বলে উঠল, বোকা ছেলে, ঘরে এত জায়গা থাকতে এখানে কেন ঘুমাতে গেল? ঠান্ডা লাগিয়ে তো আবার আমার ঘাড়েই পড়বে। মেহজাবিন নিজের গায়ের চাদরটা রাফসানের গায়ে জড়িয়ে দিল। ঠিক তখনই রাফসানের ঘুম ভেঙে গেল। রাফসান চোখ খুলে দেখল মেহজাবিন তার একদম কাছে দাঁড়িয়ে। দুজনের চোখাচোখি হতে মেহজাবিন তাড়াতাড়ি করে দূরে সরে গেল। মেহজাবিন ঘাবড়ে গিয়ে বলে উঠল, তুমি এখানে কেন ঘুমিয়েছো? ঘরে কি জায়গা ছিল না? আপনি তো কাল রাতে রেগেছিলেন, তাই ভাবলাম আপনাকে ডিস্টার্ব করব না। আমি রেগেছিলাম না, তুমি এখন ফ্রেশ হয়ে নিচে আসো। আজকে আমি অফিসে যাব না, বাড়িতেই থাকবো। আচ্ছা আমি আসছি। আপনার শরীর এখন কেমন? আমি ঠিক আছি, তুমি তাড়াতাড়ি এসো। মেহজাবিন তাড়াহুড়ো করে ফ্রেশ হতে চলে গেল। রাফসান হেসে নিচে চাদরটা গুছিয়ে নিল। কিছুক্ষণ পর মেহজাবিন আর রাফসান নিচে নামলো। ডাইনিং টেবিলে মির্জা গালিব, নূরজাহান আর লিয়াকত বসে আছে। রাফসানকে দেখে লিয়াকত তাচ্ছিলের হাসি হেসে বলে উঠল, কি ব্যাপার মেহজাবিন,
তোমার এই রাস্তার স্বামী কি এখনো এই বাড়িতে আছে? আমি তো ভাবলাম কালকের অপমানের পর ও নিজেই চলে যাবে। মামা, আপনি মুখ সামলে কথা বলেন। ও আমার স্বামী আর এ বাড়ির জামাই। ও কেন চলে যাবে? আহারে মেহজাবিন, তুই তো দেখি ওকে মাথায় তুলে নাচ্ছিস। এই ছেলের কি আছে যে তুই ওর জন্য আমাদের সাথে এভাবে কথা বলছিস? মেহেজাবিন, তুমি আমার সামনে দাঁড়িয়ে লিয়াকতকে অপমান করছো? এই ছেলের এত বড় স্পর্ধা যে ও আমার ডাইনিং টেবিলে বসে আমাদের সাথে খাবে? শ্বশুর মশাই, আমি আপনাদের সাথে খেতে চাই নাই। আমি তো আমার স্ত্রীর সাথে খেতে এসেছি। আর আপনারা যদি আমাকে এতই অপছন্দ করেন তাহলে আমি রান্নাঘরে গিয়ে খেয়ে নিব, আমার কোনো সমস্যা নাই। রাফসান কথাটা বলে উঠে যেতে নিবে, সাথে সাথে মেহজাবিন রাফসানের হাত শক্ত করে চেপে ধরল। মেহজাবিন রেগে পুষতে পুষতে বলে উঠল, তুমি কোথায় যাচ্ছ? তুমি আমার স্বামী, তুমি আমার পাশেই বসে খাবে। আর বাবা, তুমি যদি রাফসানকে এই টেবিলে বসে খেতে না দাও তাহলে আজ থেকে আমিও এই টেবিলে বসে খাবো না। মেহেজাবিন, তুমি একটা ভিখারির জন্য নিজের বাবার সাথে বেয়াদবি করছো? বাবা, ও ভিখারি না, ওর আত্মসম্মান তোমাদের সবার চেয়ে অনেক বেশি। সুমাইয়া খালা, আমাদের খাবার ঘরে দিয়ে এসো, আমরা এখানে খাবো না। মেহজাবিন রাফসানের হাত ধরে টানতে টানতে উপরে নিজের ঘরে নিয়ে গেল। রাফসান অবাক হয়ে মেহজাবিনের দিকে তাকিয়ে আছে। মেহজাবিন যে সবার সামনে এভাবে তার সম্মান বাঁচাবে সেইটা সে ভাবে নাই। ঘরে গিয়ে মেহজাবিন রাফসানকে ছেড়ে দিয়ে রেগে বলে উঠল, তুমি এমন কেন রাফসান? কেউ তোমাকে অপমান করলে তুমি চুপ করে থাকো কেন? কেন তুমি রান্নাঘরে গিয়ে খেতে চাইলে? তুমি কি এই বাড়ির কাজের লোক? আপনি এত রেগে যাচ্ছেন কেন? আমি তো শুধু ঝামেলা এড়াতে চাইছিলাম। ওনারা বয়সে বড়, ওনাদের মুখে মুখে তর্ক করাটা আমার স্বভাব না। বয়সে বড় হলেই কি যা ইচ্ছা তাই বলবে আর তুমি মুখ বুজে সহ্য করবে? তুমি ভুলে যেও না তুমি মেহজাবিন মির্জা গালিবের স্বামী। আমার স্বামীর অপমান আমি সহ্য করব না। কিন্তু আপনি তো কাল রাতে বললেন আমাদের বিয়েটা একটা চুক্তির সম্পর্কে এত অধিকার বোধ কোথা থেকে আসলো? রাফসানের কথা শুনে মেহজাবিন থমকে গেল। সে বুঝতে পারল রাফসান তাকে কথায় কথায় আটকাচ্ছে। মেহজাবিন নিজের রাগ সামলে বলে উঠল, চুক্তি হলেও তুমি এখন আমার স্বামী, আর আমার জিনিসের উপরে কেউ কথা বললে আমার একদম পছন্দ হয় না। ও আচ্ছা, আমি তাহলে আপনার জিনিস? হ্যাঁ, তুমি আমার জিনিস, আর আমার জিনিস আমি কিভাবে রাখবো সেটা আমি বুঝবো। তুমি এখন চুপচাপ এখানে বসে খাবে। একটু পর সুমাইয়া খালা খাবার দিয়ে গেল। মেহজাবিন আর রাফসান একসাথে খেতে বসলো। খাওয়ার সময় মেহজাবিন আড়াই চোখে রাফসানকে দেখতে লাগলো। রাফসানের শান্ত মুখটা দেখলে মেহজাবিনের বুকের ভেতরটা অদ্ভুতভাবে শান্তি পায়। খাওয়া শেষ হতে না হতেই রাফসানের ফোন বেজে উঠল। রাফসান ফোনটা পকেট থেকে বের করে স্ক্রিনের দিকে তাকিয়ে মুচকি হাসলো। মেহজাবিন রাফসানের হাসি থেকে ভ্রু কুঁচকে বলে উঠল, কার ফোন? এত হাসছো কেন? নীলা ফোন করেছে। ও মনে হয় এতিমখানায় আমার জন্য অপেক্ষা করছে। নীলার নাম শুনে মেহজাবিনের মাথায় যেন রক্ত উঠে গেল। মেহজাবিন রেগে বলে উঠল, ফোনটা দাও আমার কাছে। কেন? আপনি কি কথা বলবেন? আমি যা বলছি তাই করো, ফোনটা দাও। মেহজাবিন রাফসানের হাত থেকে ফোনটাই ছিনে নিল। কলটা রিসিভ করে মেহজাবিন রেগে বলে উঠল, হ্যালো, তুমি কে বলছো? আমি নীলা। ভাবি, আপনি? রাফসান কোথায়? রাফসান এখন আমার সাথে আছে। আর তুমি ওকে বারবার ফোন করছো কেন? তোমার কি কোনো কাজ নেই? ভাবি, আপনি রাগ করছেন কেন? আমি তো শুধু রাফসানের সাথে কথা বলতে চাইছিলাম। ও বলছিল আজ এতিমখানায় আসবে। রাফসান আজ কোথাও যাবে না, ও আমার সাথে বাড়িতেই থাকবে। আর এরপর থেকে তুমি ওকে আর এত ঘন ঘন ফোন করবে না। ও এখন বিবাহিত, ওর নিজের একটা পরিবার আছে। তুমি কি বুঝতে পারছো? কিন্তু ভাবি, আমি তো ওর ছোটবেলার বন্ধু। বন্ধু হোক আর যাই হোক, আমার যা বলার আমি বলে দিয়েছি। ফোন রাখো এখন। এদিকে মেহজাবিন ধপ করে ফোনটা কেটে দিল। রাফসান অবাক চোখে মেহজাবিনের দিকে তাকিয়ে আছে। মেহজাবিন ফোনটা বিছানায় ছুঁড়ে মেরে রাফসানের দিকে তাকিয়ে বলে উঠল, কি দেখছো ওভাবে? তুমি আজ কোথাও যাবে না। আপনি ওর সাথে এত খারাপ ব্যবহার কেন করলেন? ও তো আমার বন্ধু, আর আমি তো ওকে কথা দিয়েছিলাম আজ যাব। কথা দিয়েছিলে মানে কি? তুমি বিবাহিত একটা ছেলে, অন্য একটা মেয়ের সাথে কিসের এত কথা তোমার? তুমি কি ওকে ভালোবাসো? আপনি আবার সেই একই কথা বলছেন। আমি তো আগেই বলেছি আমি কাকে ভালোবাসি।
আর নীলা আমার শুধু বন্ধু। বন্ধু হলে ওভাবে জড়িয়ে ধরবে কেন? আর তুমিও তো বেশ হেসে হেসে কথা বলছিলে। আমার এসব একদম পছন্দ না। মেহেজাবিন, আপনি কি বুঝতে পারছেন আপনি কি করছেন? আপনি জেলাস ফিল করছেন। আপনি আমাকে নিজের স্বামী হিসেবে অধিকার দেখাচ্ছেন। আমি কোনো জেলাস ফিল করছি না। আমি শুধু আমার স্বামীর ব্যাপারে পজিটিভ, আর এটা আমার অধিকার। অধিকার তো ভালোবাসার মানুষ দেখায়। আপনি কি আমাকে ভালোবাসেন? এদিকে রাফসানের সরাসরি প্রশ্নের মুখে মেহজাবিন চুপ হয়ে গেল। সে কি উত্তর দিবে বুঝতে পারছে না। মেহজাবিনের হাত পা কাঁপতে লাগলো। রাফসান মেহজাবিনের একদম কাছে এগিয়ে গেল। রাফসান ঘাবড়ে গিয়ে পিছিয়ে যেতে নিলে দেয়ালের সাথে পিঠ ঠেকে গেল। রাফসান তার দুই হাত মেহজাবিনের দুই পাশে দেয়ালে রেখে মেহজাবিনকে আটকে ফেলল। দুজনের চোখের দূরত্ব এখন খুব সামান্য। রাফসানের গরম নিঃশ্বাস মেহজাবিনের মুখে লাগছে। মেহজাবিন চোখ বন্ধ করে নিল। চোখ বন্ধ করছেন কেন? আমার চোখের দিকে তাকিয়ে বলুন আপনি আমাকে ভালোবাসেন না। বলুন যে এই চুক্তি ছাড়া আমাদের মাঝে আর কিছু নাই। রাফসান, তুমি দূরে যাও, কেউ দেখে ফেলবে। দেখুক, এইটা আমার ঘর, আপনি আমার স্ত্রী। কেউ দেখলে আমার কিচ্ছু যায় আসে না। আপনি আমার প্রশ্নের উত্তর দেন। আমি জানি না, তুমি আমাকে কনফিউজ করে দিচ্ছ। আপনি কনফিউজড না মেহজাবিন। আপনি শুধু নিজের জেদ আর অহংকারের জন্য সত্যিটা মানতে চাইছেন না। কিন্তু আমি জানি আপনার এই রাগী খোলসের নিচে একটা নরম মন আছে, আর সেই মনে এখন শুধু আমি আছি। রাফসানের কথাগুলো মেহজাবিনের বুকের ভেতর সরাসরি আঘাত করলো। মেহজাবিনের চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। রাফসান নিজের হাত দিয়ে মেহজাবিনের চোখের পানিটা মুছে দিল। রাফসানের হাতের নরম স্পর্শে মেহজাবিনের সারা শরীর কেঁপে উঠল। রাফসান আস্তে আস্তে মেহজাবিনের কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। মেহজাবিন কোনো বাধা দিল না। সে চোখ বন্ধ করে রাফসানের এই পবিত্র ভালোবাসা অনুভব করতে লাগলো। কিছুক্ষণ পর রাফসান মেহজাবিনকে ছেড়ে একটু দূরে সরে দাঁড়ালো। রাফসান মুচকি হেসে বলে উঠল, আমি আজ এতিমখানায় যাব না। আপনি যেহেতু বারণ করেছেন, আমি আপনার কথাই শুনব। তুমি আমার কথা শুনবে কেন? কারণ আপনি আমার স্ত্রী, আর স্ত্রীর অধিকারের সম্মান করাটা আমার দায়িত্ব। আমি নিচে যাচ্ছি, আপনি রেস্ট নেন। রাফসান ঘর থেকে বের হয়ে গেল। মেহজাবিন দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে নিজের বুকে হাত রাখল। তার হৃৎপিণ্ড এত জোরে লাফাচ্ছে যে মনে হচ্ছে এখনই বেরিয়ে আসবে। মেহজাবিন মনে মনে বলে উঠল, তুমি আমার কথা শুনবে কেন? এই ছেলেটা কি জাদু জানে? ও যখন আমার কাছে আসে আমার সব রাগ সব জেদ কোথায় যেন হারিয়ে যায়। আমি কি সত্যি ওকে ভালোবেসে ফেলেছি? কিন্তু ও তো একটা এতিম। ওর সাথে আমার স্ট্যাটাস কোনোদিন মিলবে না। সমাজ কি বলবে? বাবা তো কখনো মেনে নেবে না। মেহজাবিন নিজের ভাবনায় হারিয়ে গেল। মেহজাবিন বিকেলে নিচে নেমে দেখলো ড্রয়িং রুমে কেউ নেই। সুমাইয়া খালাকে জিজ্ঞেস করে জানতে পারলো রাফসান বাগানে বসে ছবি আঁকছে। মেহজাবিন আস্তে আস্তে বাগানের দিকে গেল। গিয়ে দেখলো রাফসান একাগ্র মনে ক্যানভাসে কিছু একটা আঁকছে। মেহজাবিন চুপি চুপি রাফসানের পেছনে গিয়ে দাঁড়ালো। ক্যানভাসের দিকে তাকিয়ে মেহজাবিন চমকে উঠল। রাফসান মেহজাবিনের একটা সুন্দর ছবি আঁকছে। ছবিতে মেহজাবিনের চোখে কোনো রাগ নেই, আছে শুধুই মায়া। তুমি আমার ছবি আঁকছো? মেহজাবিনের গলার আওয়াজ শুনে রাফসান চমকে পিছনের দিকে তাকালো। মেহজাবিনের দেখে রাফসান একটু ঘাবড়ে গেল। রাফসান তাড়াতাড়ি করে ক্যানভাসটা সহ ঢাকার চেষ্টা করতে লাগলো। মেহজাবিন রাফসানের হাত ছড়িয়ে দিয়ে ক্যানভাসের সামনে গিয়ে দাঁড়ালো। আমি তো এত সুন্দর না, তুমি আমাকে এত সুন্দর করে কেন আঁকছো? আপনি এর চেয়ে অনেক বেশি সুন্দর মেহজাবিন। আমি শুধু আপনার মনের সৌন্দর্যটা ক্যানভাসে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আমার মন তো কালো। আমি সবার সাথে খারাপ ব্যবহার করি। আমি অহংকারী। আপনি কালো না মেহজাবিন, আপনি শুধু নিজেকে একটা শক্ত আবরণে ঢেকে রেখেছেন যাতে কেউ আপনাকে আর কষ্ট দিতে না পারে। শাহেদ আপনাকে ঠকিয়েছে। আপনার সৎ মা আপনাকে ভালোবাসে না। আপনার বাবা আপনাকে শুধু নিজের ব্যবসার পুতুল মনে করে। এত কষ্টের মাঝেও আপনি যে এতটা শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন, এইটা আপনার দুর্বলতা না, আপনার শক্তি। রাফসানের কথা শুনে মেহজাবিনের চোখ পানিতে ভরে আসলো। এই প্রথম কেউ তাকে এত সুন্দর করে বুঝলো, কেউ তার কষ্টের জায়গাটা এত ভালোভাবে অনুভব করলো। মেহজাবিন আর নিজেকে ধরে রাখতে পারলো না। সে রাফসানের বুকে মাথা রেখে হাউ মাউ করে কান্না করে উঠল। আমি খুব একা রাফসান।
আমার আপন বলতে কেউ নেই। সবাই শুধু আমাকে ব্যবহার করতে চায়। আমার খুব কষ্ট হয়। রাফসান মেহজাবিনকে নিজের বাহুর মাঝে শক্ত করে জড়িয়ে ধরল। মেহজাবিনের মাথায় হাত বুলে দিতে দিতে রাফসান শান্ত গলায় বলে উঠল, আপনি আর একা না মেহজাবিন, আজ থেকে আমি আপনার সাথে আছি। আপনার সব কষ্ট, সব অভিমান আমি নিজের করে নিব। আপনাকে আর কেউ কখনো কাঁদাতে পারবে না, আমি কথা দিচ্ছি। মেহজাবিন রাফসানের বুকে মুখ লুকিয়ে কান্না করতে লাগলো। রাফসানের শার্ট মেহজাবিনের চোখের পানিতে ভিজে গেল, কিন্তু রাফসান মেহজাবিনকে থামালো না। সে জানে এই কান্নাটা মেহজাবিনের অনেক দরকার ছিল। মেহজাবিনের জমে থাকা কষ্টগুলো চোখের পানি হয়ে বেরিয়ে যাচ্ছে। প্রায় 10 মিনিট পর মেহজাবিন শান্ত হলো। সে বুঝতে পারলো সে রাফসানকে জড়িয়ে ধরে আছে। মেহজাবিন তাড়াতাড়ি করে রাফসানকে ছেড়ে দিয়ে পেছনের দিকে ঘুরে দাঁড়ালো। লজ্জায় তার মুখটা লাল হয়ে গেল। মেহজাবিন তুতলাতে তুতলাতে বলে উঠল, আমি সরি, আমি আসলে ইমোশনাল হয়ে পড়েছিলাম। তুমি কিছু মনে করো না। আমি কিছু মনে করি নাই। আপনি আমার স্ত্রী। আপনার কষ্টের সময় আমি আপনাকে জড়িয়ে ধরবো না তো কে ধরবে? তুমি আমাকে সত্যিই কখনো ছেড়ে যাবে না তো রাফসান? তুমিও কি শাহেদের মতো আমাকে ঠকাবে? আমি শাহেদ না মেহজাবিন, আর আমি আপনাকে কোনোদিন ঠকাবো না। আমি এতিম হতে পারি, কিন্তু আমি বেঈমান না। আমি যাকে একবার নিজের করে নেই তাকে আমি মৃত্যু পর্যন্ত ছাড়ি না। রাফসানের দৃঢ় কথাগুলো শুনে মেহজাবিনের বুকের ভেতরটা শান্তিতে ভরে গেল। মেহজাবিন ঘুরে রাফসানের চোখের দিকে তাকালো। রাফসানের চোখের সেই শান্ত মায়া মেহজাবিনকে আবার নতুন করে মুগ্ধ করলো। হঠাৎ করে আকাশ কালো হয়ে মেঘ করে আসলো। প্রবল বেগে বাতাস বইতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে মুষলধারে বৃষ্টি শুরু হলো। মেহজাবিন আর রাফসান বাগানের মাঝখানে দাঁড়িয়ে ভিজতে লাগলো। মেহজাবিন হাসতে হাসতে বলে উঠল, কতদিন পর বৃষ্টিতে ভিজছি, খুব ভালো লাগছে। আপনার ঠান্ডা লেগে যাবে, চলুন ভিতরে যাই। না, আমি আরেকটু ভিজবো। তুমিও ভেজো না। এদিকে মেহজাবিন বৃষ্টির মাঝে বাচ্চাদের মতো ঘুরতে লাগলো। রাফসান মুগ্ধ চোখে মেহজাবিনের দিকে তাকিয়ে আছে। বৃষ্টির পানিতে মেহজাবিনকে অপসরার মতো লাগছে। রাফসান আস্তে আস্তে মেহজাবিনের কাছে গেল। মেহজাবিন রাফসানের দিকে তাকিয়ে হাসতে লাগলো। রাফসান মেহজাবিনের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে মেহজাবিনকে নিজের আরও কাছে টেনে নিল। মেহজাবিনের হাসি থেমে গেল। দুজনের চোখাচোখি হতেই চারপাশের বৃষ্টির শব্দ যেন হারিয়ে গেল। আপনি হাসলে আপনাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে মনে হয় মেহজাবিন। এই হাসিটা আমি কোনো দিন হারাতে দিব না। রাফসান, আমি মনে হয় আপনি মনে হয় কি? আমি মনে হয় তোমাকে ভালোবেসে ফেলেছি। মেহজাবিনের মুখ থেকে ভালোবাসার কথা শুনে রাফসানের সারা মুখে একটা প্রশান্তির হাসি ফুটে উঠল। রাফসান মেহজাবিনের ভেজা চুলগুলো কপাল থেকে সরিয়ে দিয়ে ফিসফিস করে বলে উঠল, আমি তো অনেক আগে থেকে আপনাকে ভালোবাসি মেহজাবিন। আমার প্রতিটা নিঃশ্বাসে শুধু আপনার নাম লেখা। রাফসান মেহজাবিনকে নিজের বুকের সাথে লেপ্টে ধরল। বৃষ্টির মাঝে দুজনের এই নীরব আলিঙ্গন যেন বলে দিচ্ছে তাদের ভালোবাসার কোনো সীমানা নেই। মেহজাবিন রাফসানের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে নিল। আজ তার আর কোনো জেদ নাই, কোনো অহংকার নাই। সে আজ শুধু রাফসানের মেহজাবিন। অনেকক্ষণ বৃষ্টিতে ভেজার পর রাফসান মেহজাবিনকে কোলে তুলে নিল। মেহজাবিন চমকে উঠে রাফসানের গলা জড়িয়ে ধরে বলে উঠল, কি করছো? নামিয়ে দাও, কেউ দেখে ফেলবে। কেউ দেখবে না, আর আপনি অনেক ভিজে গেছেন, এবার ঠান্ডা লেগে যাবে। আমি আপনাকে ঘরে নিয়ে যাচ্ছি। তুমি এত কেয়ারিং কেন রাফসান? কারণ আপনি আমার জান, আর নিজের জানের খেয়াল রাখা তো আমার প্রথম দায়িত্ব। মেহজাবিন লজ্জায় রাফসানের বুকে মুখ লুকালো। রাফসান মেহজাবিনকে নিয়ে সোজা তাদের ঘরের দিকে চলে গেল। ঘরে গিয়ে রাফসান মেহজাবিনকে নামিয়ে দিয়ে তোয়ালে দিয়ে মেহজাবিনের মাথা মুছিয়ে দিতে লাগলো। মেহজাবিন এক দৃষ্টে রাফসানের দিকে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে আছেন কেন? তাড়াতাড়ি পোশাক পরিবর্তন করে নিন, না হলে সত্যি জ্বর চলে আসবে। তুমিও তো ভিজেছো, তুমিও ফ্রেশ হয়ে নাও। আমি হচ্ছি, আপনি আগে যান। এদিকে মেহজাবিন ওয়াশরুমে চলে গেল। রাফসান নিজের ভেজা শার্টটা খুলে সোফায় বসলো। তার মনে আজ অদ্ভুত শান্তি। মেহজাবিন তাকে ভালোবেসেছে, এটা তার জীবনের সবচেয়ে বড় পাওয়া। মেহজাবিন ফ্রেশ হয়ে বের হয়ে দেখলো রাফসান শার্ট ছাড়া বসে আছে। মেহজাবিন লজ্জায় চোখ নামিয়ে নিল। মেহজাবিন আস্তে করে বলে উঠল, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি চা বলছি সুমাইয়া খালাকে। আচ্ছা। রাফসান ফ্রেশ হতে চলে গেল।
মেহজাবিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকালো। তার চোখে মুখে আজ একটা অদ্ভুত আভা। সে বুঝতে পারল এই চুক্তি বিয়েটা তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল। রাফসান নামের এই শান্ত এতিম ছেলেটা তার পুরো পৃথিবী বদলে দিয়েছে। রাফসান ফ্রেশ হয়ে বের হয়ে দেখল মেহজাবিন তার জন্য চা নিয়ে অপেক্ষা করছে। রাফসান মেহজাবিনের জন্য বসে চায়ের কাপটা হাতে নিল। রাফসান, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলুন। আমি বাবা আর ছোট মাকে আমাদের সম্পর্কের মাঝে আসতে দিব না। আমি জানি ওরা অনেক চেষ্টা করবে আমাদের আলাদা করার, কিন্তু তুমি কখনো আমাকে ভুল বুঝবে না তো? আমি আপনাকে কখনো ভুল বুঝবো না মেহজাবিন। আমার বিশ্বাস আপনার উপরে সম্পূর্ণ আছে। আপনি শুধু আমার হাতটা শক্ত করে ধরে রাখবেন। আমি তোমার হাত কখনো ছাড়বো না রাফসান। মেহজাবিন রাফসানের কাঁধে মাথা রাখলো। রাফসান মেহজাবিনের মাথায় নিজের গাল থেকে চায়ের কাপে চুমুক দিল। দুজনের শান্ত আর স্নিগ্ধ ভালোবাসা যেন সব ঝড়কে হারিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। কিন্তু তারা জানে না সামনে তাদের জন্য আরও কত বড় ষড়যন্ত্র অপেক্ষা করছে। লিয়াকত আর নূরজাহান তো চুপ করে বসে থাকার পাত্র নয়। এদিকে সকালে স্নিগ্ধ আলো মেহজাবিনের চোখে মুখে এসে পড়ল। মেহজাবিন চোখ মিলে তাকাতে দেখে রাফসান তার পাশে নাই। মেহজাবিন ধরফর করে উঠে বসলো। মেহজাবিনের বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। কাল রাতে এত সুন্দর মুহূর্তের পর রাফসান কোথায় গেল? মেহজাবিন খাট থেকে নেমে ওয়াশরুমের দিকে যেতে নিবে, তখনই রাফসান ঘরে প্রবেশ করলো। রাফসানের হাতে একটা ট্রে আর তাতে ধোয়া ওঠা কফি। মেহজাবিন অবাক চোখে রাফসানের দিকে তাকিয়ে রইল। রাফসান মুচকি হেসে বলে উঠল, শুভ সকাল মেহজাবিন, আপনার কফি। তুমি এত সকালে উঠে কফি বানিয়ে নিয়ে এসেছো, আমাকে ডাকলে না কেন? আপনি কাল রাতে বৃষ্টিতে ভিজেছিলেন, তাই ভাবলাম একটু বেশি ঘুমান। আপনার তো আবার অফিসে অনেক কাজ থাকে। রাফসানের কথা শুনে মেহজাবিনের মনটা শান্তিতে ভরে গেল। মেহজাবিন আস্তে আস্তে রাফসানের কাছে এগিয়ে গেল। রাফসানের হাত থেকে কফির ট্রেটা টেবিলে রেখে মেহজাবিন রাফসানের চোখের দিকে তাকালো। মেহজাবিনের চোখে আজ অদ্ভুত এক মায়া। মেহজাবিন নরম গলায় বলে উঠল, তুমি এত ভালো কেন রাফসান? তুমি সারাক্ষণ শুধু আমার কথা ভাবো, নিজের কথা কি একটুও ভাবো না? আমার কথা ভাবার জন্য তো আপনি আছেন। আমি জানি আপনি আমার সব কিছু সামলিয়ে নেবেন, তাই আমি শুধু আপনার খেয়াল রাখতে চাই। রাফসান, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি আজ অফিসে যাব না। আজ আমি শুধু তোমার সাথে সময় কাটাবো। কিন্তু আপনার তো আজ খুব ইম্পর্টেন্ট মিটিং ছিল। আপনি আমার জন্য মিটিং ক্যান্সেল করবেন কেন? আমার কাছে তোমার থেকে বেশি ইম্পর্টেন্ট আর কিচ্ছু নাই রাফসান। আমি আজ তোমার সাথে ঘুরতে যাব। আমরা সারাদিন একসাথে থাকবো। মেহজাবিনের কথা শুনে রাফসানের মুখে একটা সুন্দর হাসি ফুটে উঠল। রাফসান মেহজাবিনের কপালে ছোট একটা চুমু দিয়ে বলল, ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। আপনি এখন ফ্রেশ হয়ে নিন, আমি নিচে গিয়ে চাচার সাথে দেখা করে আসছি। বেশি দেরি করবে না কিন্তু, আমি তোমার জন্য অপেক্ষা করব। রাফসান মাথা নেড়ে ঘর থেকে বের হয়ে গেল। মেহজাবিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে লাগলো। তার মনে হচ্ছে সে যেন পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে। মেহজাবিন ফ্রেশ হয়ে নিচে নামতে গেল। সিঁড়ি দিয়ে নামার সময় মেহজাবিন শুনতে পেল ড্রয়িং রুমে খুব চেঁচামেচি হচ্ছে। মেহজাবিন তাড়াতাড়ি করে নিচে নেমে দেখলো তার সৎ ভাই আরমান আর তার বউ রিয়া ড্রয়িং রুমে দাঁড়িয়ে রাফসানকে অপমান করছে। এ রাস্তার টোকাই, তুই কোন সাহসে আমার সোফায় বসে আছিস? তোর কি মনে হয় মেহজাবিন তোকে বিয়ে করেছে বলে তুই এবারের মালিক হয়ে গেছিস? আরে আরমান, তুমি ওকে এত কথা বলছো কেন? ও তো ফকিন্নির ঘরের ফকিন্নি। ওর কি এসব কথা গায়ে লাগবে নাকি? দেখো না কিভাবে চুপ করে দাঁড়িয়ে আছে, নির্লজ্জ কোথাকার। রিয়া আর আরমানের কথা শুনে রাফসান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রাফসান কিছু বলতে যাবে তার আগেই মেহজাবিন রেগে আগুন হয়ে সামনে এসে দাঁড়ালো। মেহজাবিন আরমানের গালে সজোরে একটা থাপ্পড় মেরে দিল। পুরো ড্রয়িং রুম নিস্তব্ধ হয়ে গেল। নূরজাহান আর লিয়াকত দৌড়ে এসে মেহজাবিনকে আটকানোর চেষ্টা করলো। মেহজাবিন, তুই কি পাগল হয়েছিস? তুই নিজের ভাইয়ের গায়ে হাত তুললি একটা রাস্তার ছেলের জন্য? ছোট মা, আপনারা সবাই কান খুলে শুনে রাখুন। রাফসান আমার স্বামী, ও এই বাড়ির জামাই। ওকে কেউ যদি একটা খারাপ কথাও বলে, আমি তার জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আর আরমান, তুই তো আমার টাকায় বসে বসে খাস। তুই কোন সাহসে আমার স্বামীর দিকে আঙুল তুলিস? মেহজাবিন আপু, আপনি এত অহংকার দেখাচ্ছেন কেন? আমরা তো সত্যি কথাই বলছি। ও তো একটা এতিম, ওর তো কোনো স্ট্যাটাস নাই। রিয়া,
তুই মুখ বন্ধ রাখ। স্ট্যাটাস দিয়ে মানুষের মন মাপা যায় না। রাফসানের যে সম্মান আছে সেটা তোদের পুরো ফ্যামিলির নাই। তোরা তো শুধু টাকার পেছনে ছুটছিস। মেহজাবিন, প্লিজ শান্ত হন। আমি কিছু মনে করি নাই। ওনারা বয়সে বড়, ওনাদের সাথে এভাবে কথা বলাটা ঠিক না। তুমি চুপ করো রাফসান। তুমি এত ভালো কেন? কেন তুমি এদের কথা মুখ বুজে সহ্য করো? তুমি আমার স্বামী, তোমার অপমান মানে আমার অপমান। মেহজাবিন রাফসানের হাত ধরে টানতে টানতে আবার উপরে নিয়ে গেল। ড্রয়িং রুমে সবাই রাগে ফুঁসতে লাগলো। লিয়াকত নূরজাহানের দিকে তাকিয়ে ইশারা করলো। লিয়াকত আস্তে করে বলে উঠল, আপা, তুমি চিন্তা করো না, আমি এই ভিখারি ছেলের এমন ব্যবস্থা করব যে মেহজাবিন নিজেই ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। তুই কি করতে চাস লিয়াকত? মেহজাবিন তো ওকে চোখে চোখে রাখছে। তোফায়েল উকিলকে আমি সব বুঝিয়ে বলেছি। কোম্পানির 5 কোটি টাকার একটাই চেক করে আর তার কিছু গোপন ফাইল আমি রাফসানের ব্যাগে লুকিয়ে রাখবো। তারপর পুলিশ দিয়ে ওকে অ্যারেস্ট করাবো। গালিব সাহেব যখন জানবে এই ছেলেটাই চোর, তখন মেহজাবিনও কিচ্ছু করতে পারবে না। মামা, প্ল্যানটাই তো জোশ। এই ফকিন্নিকে আমি জেলে পৌঁছাবো। আমার গায়ে হাত তোলার মজা আমি মেহজাবিনকে বুঝিয়ে দেব। লিয়াকত আর নূরজাহান শয়তানি হাসি হাসতে লাগলো। এদিকে মেহজাবিন রাফসানকে নিয়ে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। মেহজাবিন রাগে হাঁপাতে লাগলো। রাফসান মেহজাবিনের কাছে গিয়ে মেহজাবিনের হাত দুটো নিজের হাতের মধ্যে নিল। মেহজাবিন, এত রাগ করাটা শরীরের জন্য ভালো না। আপনি শান্ত হন। আমি সত্যি কিছু মনে করি নাই। তুমি কিছু মনে করো নাই, কিন্তু আমার খুব কষ্ট হয় রাফসান। তুমি এত ভালো আর ওরা তোমাকে এত অপমান করে, আমি কিভাবে সহ্য করব? আমি তো আপনার ভালোবাসার কাছে সব অপমান ভুলে যাই। আপনি যখন সবার সামনে দাঁড়িয়ে আমার পক্ষ নেন, আমার মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ। রাফসানের কথা শুনে মেহজাবিনের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। মেহজাবিন রাফসানকে শক্ত করে জড়িয়ে ধরল। মেহজাবিন ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। রাফসান মেহজাবিনের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আমি তোমাকে কোনোদিন ছাড়বো না রাফসান। ওরা যতই চেষ্টা করুক, আমি আমাদের সম্পর্ক ভাঙতে দিব না। আমি জানি মেহজাবিন, আমিও আপনাকে কখনো ছেড়ে যাব না। বেশ কিছুক্ষণ পর মেহজাবিন শান্ত হলো। রাফসান মেহজাবিনের চোখের পানি মুছে দিয়ে হাসি মুখে বলল, আপনি না বললেন আজ আমরা ঘুরতে যাব? তাহলে চলুন, রেডি হয়ে নেই। হ্যাঁ, আমি এক্ষুনি রেডি হচ্ছি। এদিকে মেহজাবিন আর রাফসান রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেল। তারা সারাদিন একসাথে ঘুরল। মেহজাবিন রাফসানের জন্য অনেকগুলো শার্ট আর প্যান্ট কিনল। রাফসান নিতে না চাইলেও মেহজাবিন জোর করে তাকে সব কিনে দিল। রেস্টুরেন্টে বসে একসাথে খাবার খেলো। রাফসান নিজের হাতে মেহজাবিনকে খাইয়েও দিল। মেহজাবিনের মনে হলো যে সে যেন একটা সুন্দর স্বপ্ন দেখছে। এদিকে দুপুরে লিয়াকত আর তোফায়েল উকিল মেহজাবিনদের বাড়িতে এলো। তারা চুপি চুপি রাফসানের ঘরে প্রবেশ করলো। লিয়াকত একটা কালো ফাইল আর 5 কোটি টাকার একটা চেক রাফসানের ব্যাগের একদম নিচে লুকিয়ে রাখলো। লিয়াকত হাসতে হাসতে বলে উঠল, কাজ শেষ, এবার শুধু গালিব সাহেবের আসার অপেক্ষা। এই ভিখারি ছেলে আজ জেলের ভাত খাবে। আপনি চিন্তা করবেন না লিয়াকত সাহেব, আমি এমনভাবে পেপারস রেডি করছি যে কেউ বুঝতে পারবে না এগুলো নকল। রাফসানের জালিয়াতি একদম প্রমাণ হয়ে যাবে। তারা চুপি চুপি ঘর থেকে বেরিয়ে গেল। সন্ধ্যাবেলায় মেহজাবিন আর রাফসান হাসতে হাসতে বাড়িতে ফিরল। বাড়িতে ঢুকতেই তারা দেখলো ড্রয়িং রুমে থমথমে পরিবেশ। মির্জা গালিব সোফায় বসে রাগে ফুঁসছেন। তার পাশে পুলিশ অফিসার রফিক দাঁড়িয়ে আছেন। লিয়াকত, নূরজাহান আর আরমান মুখে চিন্তার ভান করে দাঁড়িয়ে আছে। মেহজাবিন অবাক হয়ে বলে উঠল, কি হয়েছে সেইটা তো তোমার এই চোর স্বামী ভালো করেই জানে। এদিকে মির্জা গালিবের কথা শুনে মেহজাবিন আর রাফসান দুজনেই চমকে উঠল। রাফসান অবাক চোখে মির্জা গালিবের দিকে তাকিয়ে রইল। মেহজাবিন রেগে বলে উঠল, বাবা, তুমি কি বলছো? রাফসান চোর হতে যাবে কেন? তুমি ওকে এমন অপমান কেন করছো? আমি অপমান করছি না মেহজাবিন, আমি সত্যি কথা বলছি। আমার কোম্পানির 5 কোটি টাকার চেক আর খুব ইম্পর্টেন্ট কিছু গোপন ফাইল চুরি হয়ে গেছে, আর আমি জানি এই কাজটা কে করেছে। গালিব সাহেব, আপনি শান্ত হন। আমরা তো এখনো শিওর না। অফিসার রফিক, আপনি পুরো বাড়িটা একবার সার্চ করুন। জি স্যার, আমার সব জায়গায় চেক করছি। অফিসার, আপনাদের এই বাড়িতে সার্চ করার কোনো দরকার নেই। আমার স্বামী কোনোদিন চুরি করতে পারে না, আমি গ্যারান্টি দিচ্ছি।
মেহজাবিন, তুই এত কনফিডেন্স দেখাচ্ছিস কেন? পুলিশকে তাদের কাজ করতে দে। যদি তোর স্বামী নির্দোষ হয় তাহলে তোর ভয় পাওয়ার কিছু নেই। মেহজাবিন, আপনি ওনাদের সার্চ করতে দিন। আমি যেহেতু কোনো অন্যায় করি নাই, আমার কোনো ভয় নাই। পুলিশ অফিসার, আপনি চাইলে আমার ঘর থেকে শুরু করতে পারেন। এদিকে রাফসানের কথা শুনে লিয়াকত আর নূরজাহান একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসল। অফিসার রফিক কয়েকজন কনস্টেবল নিয়ে মেহজাবিন আর রাফসানের ঘরে গেল। মেহজাবিন আর রাফসানও তাদের পেছনে পেছনে গেল। মির্জা গালিব আর লিয়াকতও ঘরে আসলো। কনস্টেবলরা পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। হঠাৎ একজন কনস্টেবল রাফসানের ব্যাগটা হাতে নিয়ে বলে উঠল, হ্যাঁ, চেক করুন, এইটা আমার ব্যাগ। কনস্টেবল ব্যাগটা সহ খুলে সব জিনিসপত্র বের করতে লাগলো। হঠাৎ ব্যাগের একদম নিচে একটা কালো ফাইল আর একটা চেক বইয়ের পাতা বেরিয়ে আসলো। কনস্টেবল ফাইলটা সহ অফিসার রফিকের হাতে দিয়ে বলল। অফিসার রফিক ফাইলটা খুলে চেকটা বের করে মির্জা গালিবের হাতে দিল। মির্জা গালিব চেকটা দেখে রাগে ফেটে পড়ল। মির্জা গালিব চেঁচিয়ে বলে উঠল, এই তো সেই চেক, 5 কোটি টাকার চেক। আর এই ফাইলগুলো ও আমার কোম্পানির। মেহজাবিন, এবার তুই কি বলবি? তোর এই ভিখারির স্বামী আমার টাকা চুরি করেছে। মেহজাবিন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখের সামনে পুরো পৃথিবী যেন ঘুরতে লাগলো। মেহজাবিন কাঁপা কাঁপা হাতে চেকটা নিল। হ্যাঁ, এইটাই বাবার কোম্পানির চেক। মেহজাবিন অবাক চোখে রাফসানের দিকে তাকালো। রাফসানের চোখে মুখে চরম বিস্ময় আর হতাবাক ভাব। রাফসান ঢোক গিলে বলে উঠল, মেহজাবিন, আমি কিছু জানি না। এগুলো আমার ব্যাগে কিভাবে আসলো আমি সত্যিই জানি না। আমি কোনো চুরি করি নাই। তুই চুরি করিস নাই তো কি আসমান থেকে এইগুলো তোর ব্যাগে এসে পড়েছে? হ্যাঁ, তুই একটাই ফইন নি। হ্যাঁ, তোর তো টাকার লোভ থাকবেই। তুই মেহজাবিনকে বিয়ে করেছিস তো এই টাকার জন্যই। পুলিশ অফিসার, আপনি দাঁড়িয়ে আছেন কেন? এই চোরকে এখনই অ্যারেস্ট করে নিয়ে যান। মেহজাবিন, আপনি আমাকে বিশ্বাস করুন, আমি এই ফাইলগুলোর ব্যাপারে কিছু জানি না। আমি আপনার বাবার একটা টাকাও নেই নাই। রাফসান অসহায় চোখে মেহজাবিনের দিকে তাকিয়ে রইল। রাফসানের আশা মেহজাবিন সবার সামনে দাঁড়িয়ে তার পক্ষ নেবে, মেহজাবিন তাকে বিশ্বাস করবে। কিন্তু মেহজাবিনের মনের ভেতর তখন অদ্ভুত এক ঝড় বইছে। বাবার কোম্পানির 5 কোটি টাকা রাফসানের ব্যাগে পাওয়া গেছে। মেহজাবিন সমাজ, বাবা আর প্রমাণ সব কিছু মিলে কনফিউজড হয়ে গেল। মেহজাবিনের মাথাটা কাজ করা বন্ধ করে দিল। মেহজাবিন রাফসানের দিকে তার রাগী চোখে তাকিয়ে বলে উঠল, রাফসান, তোমার ব্যাগে এগুলো কিভাবে আসলো? তুমি কি সত্যি আমার বাবার টাকা চুরি করেছো? মেহজাবিনের মুখে এই প্রশ্নটা শুনে রাফসানের বুকের ভেতরটা যেন ভেঙে চুরমার হয়ে গেল। রাফসান বিশ্বাস করতে পারছে না মেহজাবিন তাকে সন্দেহ করছে। যে মেহজাবিন কাল রাতে তাকে ভালোবাসার কথা বলেছে, আজ সে তাকে চোর ভাবছে। রাফসানের চোখের কোণ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। রাফসান খুব শান্ত অথচ বরফের মতো ঠান্ডা গলায় বলে উঠল, মেহজাবিন, আপনি আমাকে এই প্রশ্নটা করতে পারলেন? আপনার কি মনে হয় আমি চোর? আমি কি ভাববো রাফসান? আমার চোখের সামনে প্রমাণ, তোমার ব্যাগে আমার বাবার কোম্পানির 5 কোটি টাকার চেক। তুমি যদি চুরি না করো তাহলে এইগুলো তোমার ব্যাগে আসলো কিভাবে? আমি জানি না কিভাবে এসেছে, কিন্তু আমি ভেবেছিলাম পুরো পৃথিবী যদি আমাকে ভুল বোঝে অন্তত আপনি আমাকে বিশ্বাস করবেন, কিন্তু আমি ভুল ছিলাম। মেহজাবিন, তুই এবার বুঝতে পারছিস তো এই ছেলের আসল রূপ? অফিসার, আপনি ওকে নিয়ে যান। এদিকে অফিসার রফিক রাফসানের হাতে হাত করা পরাতে গেল। রাফসান কোনো বাধা দিল না। রাফসান শুধু এক দৃষ্টে মেহজাবিনের দিকে তাকিয়ে রইল। মেহজাবিন মুখ ঘুরিয়ে নিল। মেহজাবিন আর রাফসানের চোখের দিকে তাকাতে পারছে না। মেহজাবিনের বুকের ভেতরটা ফেটে যাচ্ছে, কিন্তু সে অহংকারে বসে চুপ করে রইল। অফিসার, আমাকে হাত করা পরানোর দরকার নাই। আমি নিজে থেকেই আপনাদের সাথে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে আমি আমার স্ত্রীকে একটা কথা বলতে চাই। রাফসান আস্তে আস্তে মেহজাবিনের সামনে গিয়ে দাঁড়ালো। মেহজাবিন মাথা নিচু করে আছে। রাফসান মেহজাবিনের থুতনি ধরে মুখটা উপরে তুলল। রাফসানের চোখে এখন কোনো মায়া নেই, শুধুই এক গভীর শূন্যতা আর অপমান। মেহজাবিন, আমি এতিম হতে পারি, আমি গরিব হতে পারি, কিন্তু আমি কখনো বেঈমান ছিলাম না। আপনি আমাকে সন্দেহ করলেন, আপনার ভালোবাসার
ভিত এতটা দুর্বল আমি বুঝতে পারি নাই। রাফসান, তুমি প্রমাণ করো যে তুমি নির্দোষ। আমি তোমাকে বিশ্বাস করতে চাই। বিশ্বাস কখনো প্রমাণ দিয়ে হয় না মেহজাবিন, বিশ্বাস অন্তর থেকে আসে। যেখানে বিশ্বাস নাই সেখানে ভালোবাসার কোনো মূল্য নাই। আমি আজ থেকে আপনার জীবন থেকে চলে গেলাম। আপনি আপনার অহংকার আর আপনার বাবার টাকা নিয়ে সুখে থাকুন। রাফসানের কথাগুলো মেহজাবিনের হৃদয়ে তীরের মতো বিঁধতে লাগলো। মেহজাবিন কিছু একটা বলতে যাবে তার আগেই রাফসান পুলিশের সাথে ঘর থেকে বেরিয়ে গেল। মেহজাবিন পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার মনে হতে লাগলো সে তার জীবনের সবচেয়ে দামি জিনিসটা হারিয়ে ফেলল। যাক বাবা, আপদ বিদায় হলো। মেহজাবিন, তুই এবার একটু শান্ত হ। আমরা তো তোর ভালোই চাই। চুপ করুন আপনারা সবাই, আমার ঘর থেকে বেরিয়ে যান। সবাই বেরিয়ে যান এখান থেকে। মেহজাবিন পাগলের মতো চিৎকার করে উঠল। মির্জা গালিব, লিয়াকত আর নূরজাহান একে অপরের দিকে তাকিয়ে মুচকি হেসে ঘর থেকে বেরিয়ে গেল। মেহজাবিন ধপ করে ফ্লোরে বসে পড়ল। মেহজাবিন চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। রাফসানের বলা শেষ কথাগুলো মেহজাবিনের কানে বারবার বাজতে লাগলো। আমি কি করলাম? আমি রাফসানকে সন্দেহ করলাম। আমি ওকে বিশ্বাস করতে পারলাম না। আমি খুব বড় ভুল করে ফেলেছি। রাফসান, তুমি ফিরে আসো, আমাকে ক্ষমা করে দাও। মেহজাবিন রাফসানের ফেলে যাওয়ার শার্টটা সহ বুকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কান্না করতে লাগলো। এদিকে পুলিশের গাড়িতে বসে রাফসান নীরব হয়ে আছে। তার চোখে কোনো পানি নেই। তার বুকের ভেতরের কষ্টটা এতটাই বিশাল যে চোখের পানিও যেন শুকিয়ে গেছে। রাফসান শুধু জানালার বাইরে তাকিয়ে শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। তার মনে শুধু একটাই কথা, মেহজাবিন তাকে বিশ্বাস করলো না। এদিকে সারা রাত মেহজাবিন চোখের পানি ফেলেছে। রাফসানের বলা কথাগুলো তীরের মতো মেহজাবিনের বুকে বেঁধেছে। সকাল আলো পড়তে মেহজাবিনের ঘরের দরজা ধাক্কাতে লাগলো কেউ। মেহজাবিন কাঁপা কাঁপা পায়ে গিয়ে দরজা খুলতেই দেখলো ফারিয়া দাঁড়িয়ে আছে। ফারিয়া মেহজাবিনের চোখ মুখ দেখে অবাক হয়ে গেল। ফারিয়া দৌড়ে এসে মেহজাবিনকে নিয়ে জড়িয়ে ধরে বলে উঠল, দোস্ত, তোর এই অবস্থা কেন? তোর মুখ এত ফুলে আছে কেন? আর রাফসান ভাই কোথায়? ফারিয়া, আমি সব শেষ করে দিয়েছি। আমি নিজের হাতে আমার সুখ ধ্বংস করে দিয়েছি। রাফসানকে পুলিশ ধরে নিয়ে গেছে। কি? পুলিশ ধরে নিয়ে গেছে মানে? রাফসান ভাই কি করেছে? মেহজাবিন ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে কাল রাতের সব ঘটনা ফারিয়াকে খুলে বলল। ফারিয়া সব শুনে রেগে মেহজাবিনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ফারিয়া রেগে আগুন হয়ে বলে উঠল, তোর কি মাথায় গোবর ভরা মেহজাবিন? তুই রাফসান ভাইকে সন্দেহ করলি? যে ছেলেটা তোর জন্য সারা রাত না ঘুমিয়ে বসে থাকে, যে নিজের সম্মান বিক্রি করে না, সে তোর বাবার 5 কোটি টাকা চুরি করবে? তুই এত বড় গাধি আমি জানতাম না। আমি কি করব ফারিয়া? আমার চোখের সামনে ওর ব্যাগ থেকে চেক আর ফাইল বের হইল। বাবা, মামা, পুলিশ সবাই ওকে চোর বলছিল। আমার মাথাটা কাজ করছিল না। তোর মাথাটা কখনোই কাজ করে না। তোর অহংকার আর তোর বাবার টাকার গরম তোর চোখ অন্ধ করে রেখেছে। রাফসান ভাই ঠিকই বলেছে, তুই ওকে ভালোবাসতে পারিস নাই। তুই শুধু ওকে নিজের খেলনা মনে করেছিস। না ফারিয়া, আমি রাফসানকে ভালোবাসি। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। আমার বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। তুই আমাকে সাহায্য কর, ওকে ছাড়িয়ে আনতে হবে। ছাড়িয়ে তো আমি আনবই, কিন্তু রাফসান ভাই কি আর তোর কাছে ফিরে আসবে? তুই ওর আত্মসম্মানে আঘাত করেছিস মেহজাবিন। এদিকে মেহজাবিন তাড়াহুড়ো করে রেডি হয়ে ফারিয়ার সাথে থানায় চলে গেল। থানায় গিয়ে মেহজাবিন অফিসার রফিককে বলে উঠল, অফিসার, আমি রাফসানের স্ত্রী। আমি ওর সাথে দেখা করতে চাই। ম্যাডাম, উনি তো লোকাবে আছেন। আপনার বাবা ওনার নামে চুরির মামলা দিয়েছে, আমি ওনাকে ডাকছি। একজন কনস্টেবল রাফসানকে লক আপ থেকে বের করে নিয়ে আসলো। রাফসানের চুলগুলো উস্কো খুস্কো, চোখে মুখে গভীর ক্লান্তি। মেহজাবিন রাফসানকে দেখে দৌড়ে গিয়ে রাফসানের হাত ধরতে যাবে। রাফসান সাথে সাথে পেছনের দিকে সরে গেল। রাফসানের চোখে কোনো মায়া নেই, একদম পাথরের মতো শক্ত দৃষ্টি। রাফসান ঠান্ডা গলায় বলে উঠল, অফিসার, ওনাদের এখানে কেন নিয়ে এসেছেন? আমার ওনাদের সাথে কোনো কথা নাই। রাফসান, প্লিজ এমন করো না। আমি কাল রাতে একদম বোকা হয়ে গেছিলাম। আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? কিসের ক্ষমা মেহজাবিন? আপনি তো প্রমাণ দেখে বিশ্বাস করেছেন আমি চোর। চোরের সাথে বড়লোকের মেয়ের কি কথা থাকতে পারে? আপনি এখান থেকে চলে যান। রাফসান ভাই, আপনি রাগ করবেন না। ও
ও ভুল করেছে, কিন্তু ও আপনাকে সত্যিই ভালোবাসে। কাল সারা রাত ও শুধু কেঁদেছে। ফারিয়া আপু, ভালোবাসা এত সস্তা না। যেখানে বিশ্বাস নাই সেখানে ভালোবাসার কোনো অস্তিত্ব থাকতে পারে না। উনি আমাকে ওনার স্বামী হিসেবে কখনো মেনে নিতে পারেন নাই। আমি ওনার কাছে শুধু একটা চুক্তি ছিলাম। না রাফসান, আমি তোমাকে স্বামী মেনেই ভালোবেসেছি। তুমি আমাকে এভাবে দূরে সরিয়ে দিও না। আমি উকিল এনেছি, আমি তোমার জামিনের ব্যবস্থা করছি। আপনার জামিনের দরকার নাই। আমি কোনো চুরি করি নাই। আইন আমাকে নির্দোষ প্রমাণ করবে। রাফসান কনস্টেবলকে বলে আবার লকআপে ঢুকে গেল। মেহজাবিন লকআপের বাইরে দাঁড়িয়ে হাউ মাউ করে কাঁদতে লাগলো। ফারিয়া মেহজাবিনকে টেনে উকিলের কাছে নিয়ে গেল। অনেক টাকা আর ক্ষমতা জোরে মেহজাবিন রাফসানের জামিনের ব্যবস্থা করলো। কিছুক্ষণ পর রাফসানকে ছেড়ে দেওয়া হলো। রাফসান থানা থেকে বের হতে মেহজাবিন বলে উঠল, রাফসান, চলো এবার বাড়িতে চলো। আপনি আপনার বাবার টাকা নিয়ে সুখে থাকুন, আমাকে আমার মতো থাকতে দিন। বাড়ি? কার বাড়ি? আমি ওই বাড়িতে আর কোনো দিন পা রাখবো না। আমার জায়গা ফুটপাতে হইতে পারে, কিন্তু আপনাদের মতো নিচু মনের মানুষদের সাথে না। ঠিক তখনই জিশান সেখানে দৌড়ে আসলো। জিশান রাফসানের ছোটবেলার বন্ধু। জিশান এসে রাফসানকে জড়িয়ে ধরে বলে উঠল, রাফসান, তুই ঠিক আছিস? আমি খবর পেয়ে ছুটে এসেছি, তোকে পুলিশে দিল কে? আমি ঠিক আছি জিশান, চলো আমাকে এতিমখানে নিয়ে চলো। আমার এখানে আর এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না। চল ভাই। জিসান ভাই প্লিজ ওকে বোঝান, ও আমার সাথে বাড়িতে না গেলে আমি বাঁচবো না। আপনি মিস যাবেন তাই না? আপনি তো ওকে ভালোবেসে বিয়ে করেছিলেন, তাহলে ওকে বিশ্বাস করতে পারলেন না কেন? আমার বন্ধুটা এতিম হতে পারে, কিন্তু ও কখনো কারো 1 টাকাও চুরি করতে পারে না। আপনি ওকে অনেক বড় আঘাত দিয়েছেন। এদিকে জিশান রাফসানকে নিয়ে সিএনজিতে উঠে চলে গেল। মেহজাবিন রাস্তার মাঝে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। ফারিয়া মেহজাবিনের কাঁধে হাত রেখে বলে উঠল, কাঁদিস না মেহজাবিন, এখন কাঁদার সময় না। রাফসান ভাই নির্দোষ, এটাই তোকে প্রমাণ করতে হবে। তুই কি বুঝতে পারছিস না? এটা একটা ষড়যন্ত্র। ষড়যন্ত্র? কিন্তু কে করবে এমন ষড়যন্ত্র? তুই একটু ভাব, তোর বাবার কোম্পানির চেক আর ফাইল রাফসান ভাইয়ের ব্যাগে কিভাবে গেল? কাল তোদের বাড়িতে কে কে ছিল? কাল তো ছোট মা, মামা, আরমান আর রিয়া ছিল, আর দুপুরে তোফায়েল উকিল এসেছিল। এক্স্যাক্টলি, তোর মামা লিয়াকত আর তোর সৎ মা নূরজাহান রাফসান ভাইকে একদম সহ্য করতে পারে না। ওরা ওকে অপমান করার সুযোগ খুঁজছিল। আমার মনে হচ্ছে এই কাজটাই ওরা করেছে। মেহজাবিনের মাথায় যেন বিদ্যুৎ চমকে উঠল। মেহজাবিন চোখ মুছে শক্ত হয়ে দাঁড়ালো। মেহজাবিনের চোখের দৃষ্টিতে এখন শুধু একটাই জেদ, রাফসানের সম্মান ফিরিয়ে আনা। মেহজাবিন ফারিয়াকে বলে উঠল, ফারিয়া, তুই ঠিক বলেছিস। ছোট মার মামা মিলে আমার রাফসানকে ফাঁসিয়েছে। আমি ওদের ছাড়বো না। তুই জিসান ভাইকে কল দে, আমাদের তোফায়েল উকিলকে ধরতে হবে। ফারিয়া জিশানকে কল করে সব বুঝিয়ে বলল। জিশান রাজি হয়ে গেল। তারা 3 জন মিলে তোফায়েল উকিলের বাড়ির সামনে গিয়ে অপেক্ষা করতে লাগলো। রাতে তোফায়েল উকিল বাড়ি ফিরতেই জিশান পেছন থেকে তোফায়েলকে ধরে ফেলল। তোফায়েল উকিল ভয় পেয়ে চিৎকার করতে যাবে, ফারিয়া ওর মুখ চেপে ধরল। মেহজাবিন রেগে বলে উঠল, চুপ একদম, একটা শব্দ করলে গলা কেটে ফেলবো। সত্যি করে বল, রাফসানের ব্যাগে চেক আর ফাইল কে রেখেছিল? আমি কিছু জানি না ম্যাডাম, আমাকে ছেড়ে দিন। জানিস না মানে? তুই কাল দুপুরে লিয়াকতের সাথে ওই বাড়িতে কি করতে গেছিলি? তুই যদি সত্যি কথা না বলিস, আমি তোকে পুলিশের হাতে দিব, আর তোর জালিয়াতের সব খবর বার কাউন্সিলে জানিয়ে তোর লাইসেন্স ক্যান্সেল করব। এদিকে জিশানের কথা শুনে তোফায়েল উকিল ভয় পেয়ে কাঁপতে লাগলো। তোফায়েল উকিল কাঁপা কাঁপা গলায় বলে উঠল, আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম, আমি কিছু করি নাই। লিয়াকত সাহেব আর নূরজাহান ম্যাডাম আমাকে টাকা দিয়েছিল এইগুলো করার জন্য। লিয়াকত সাহেব নিজেই রাফসানের ব্যাগ চেক করে আর ফাইল লুকিয়ে রেখেছিল। ফারিয়া, তুই ভিডিও অন করেছিস তো? হ্যাঁ দোস্ত, ওর সব কথা রেকর্ড হয়ে গেছে। তোফায়েল, তুই কাল সকালে আমাদের বাড়িতে যাবি, আর সবার সামনে তুই সত্যি কথা বলবি। যদি না যাস তাহলে এই ভিডিও আমি পুলিশের কাছে দিব। তুই সারা জীবন জেলে পচবি। আমি যাব ম্যাডাম, আমি সব সত্যি বলে দেবো, আমাকে পুলিশের কাছে দিয়েন না। মেহজাবিন তোফায়েলকে ছেড়ে দিয়ে ফারিয়া জিশানকে নিয়ে সেখান থেকে চলে আসলো। মেহজাবিনের বুকে এখন একটাই অদ্ভুত শান্তি, সে তার স্বামীর সম্মান ফিরিয়ে আনার রাস্তা পেয়ে গেছে। পরদিন সকালে মেহজাবিনদের বাড়িতে সবাই ডাইনিং টেবিলে বসে নাস্তা করছে। মির্জা গালিব, নূরজাহান, লিয়াকত
আরমান সবাই খুশি। মেহজাবিন ধীর পায়ে নিচে নেমে আসলো। মেহজাবিনের চোখ মুখ একদম শক্ত। মেহজাবিন এসে ডাইনিং টেবিলের সামনে দাঁড়ালো। কি ব্যাপার মেহজাবিন, মুখটা এমন কালো করে আছিস কেন? ওই রাস্তার ছেলেটা জেলে গেছে বলে কষ্ট হচ্ছে নাকি? আহারে লিয়াকত, ওকে আর কিছু বলিস না। ও তো না বুঝে একটা ভুল করে ফেলেছিল। এখন তো ওই ভিখারির আসল রূপ বুঝতে পেরেছে। ছোট মা, আপনারা এত খুশি হবেন না। ভিখারির আসল রূপ আমি দেখেছি নাকি আপনাদের আসল রূপ আমি দেখেছি, সেটা একটু পর সবাই দেখতে পাবে। মেহজাবিন, তুই কি আবুল তাবুল বকছিস? তুই নাস্তা করবি না বস? ঠিক তখনই সুমাইয়া খালা দরজা খুলতেই তোফাইল উকিল, ফারিয়া আর জিশান ভেতরে প্রবেশ করলো। তোফাইল উকিলকে দেখে লিয়াকত আর নূরজাহান চমকে উঠল। লিয়াকতের হাত থেকে চায়ের কাপটা পড়ে ভেঙে গেল। মির্জা গালিব অবাক হয়ে উঠে বলে উঠল, তোফায়েল সাহেব, আপনি এত সকালে এখানে কি করছেন? আর মেহরজাবিন, তোর বন্ধু আর এই ছেলেটা কে? বাবা, তোফাইল উকিল তোমাকে কিছু সত্যি কথা বলতে এসেছে। তোফাইল সাহেব, বলুন আমার বাবাকে। এদিকে তোফাইল উকিল কাঁপা কাঁপা পায়ে মির্জা গালিবের সামনে গিয়ে দাঁড়ালো। লিয়াকত চোখ বড় বড় করে তোফাইলকে ভয় দেখানোর চেষ্টা করতে লাগলো। মেহজাবিন ধমক দিয়ে বলে উঠল, মামা, আপনি চোখ রাঙাবেন না। তোফাইল সাহেব, আপনি বলে দিন। স্যার, আমাকে ক্ষমা করে দিন। কাল রাফসানের ব্যাগে যে চেক আর ফাইল পাওয়া গেছে সেইগুলো রাফসান চুরি করে নেই। কি? রাফসান চুরি করেনি মানে? তাহলে ওর ব্যাগে কিভাবে গেল? স্যার, লিয়াকত সাহেব আর নূরজাহান ম্যাডাম আমাকে 5 লাখ টাকা দিয়েছিল এই নাটকটা সাজানোর জন্য। লিয়াকত সাহেব নিজেই কাল দুপুরে রাফসানের ব্যাগে এইগুলো লুকিয়ে রেখেছিল। ওনারা আফসানকে এই বাড়ি থেকে বের করার জন্য এই ষড়যন্ত্র করেছে। তোফাইলের কথা শুনে মির্জা গালিবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মির্জা গালিব স্তব্ধ হয়ে নূরজাহান আর লিয়াকতের দিকে তাকালো। নূরজাহান আর লিয়াকতের মুখ ভয়ে সাদা হয়ে গেছে। আরমান তোফাইলকে মারতে ছুটে গেল। তুই মিথ্যা বলছিস, তুই আমাদের ফাঁসানোর চেষ্টা করছিস। আমি তোকে খুন করে ফেলবো। এই ছেলে, একদম তুলবি না। তোরা কি ভেবেছিস তোরা পার পেয়ে যাবি? তোদের ষড়যন্ত্রের সব প্রমাণ আমাদের কাছে আছে। ফারিয়া পকেট থেকে ফোন বের করে কাল রাতের ভিডিওটা প্লে করে মির্জা গালিবের সামনে ধরল। ভিডিওতে তোফাইলের সব স্বীকারোক্তি শুনে মির্জা গালিব রাগে কাঁপতে লাগলো। মির্জা গালিব সজোরে লিয়াকতের গালে একটা থাপ্পড় মেরে দিল। লিয়াকত ফ্লোরে পড়ে গেল। শুয়োরের বাচ্চা, তুই আমার কোম্পানির টাকা দিয়ে আমাকেই ধোকা দিয়েছিস? তুই আমার মেয়ের স্বামীকে ফাঁসিয়েছিস? তোদের এত বড় সাহস! গালিব সাহেব, আমাকে ক্ষমা করে দিন। আমি লিয়াকতের কথায় প্ররোচিত হয়ে এই কাজ করেছি। আমি কিছু জানি না। চুপ করুন ছোট মা, আপনার নাটক আমি সহ্য করব না। বাবা, তুমি আমাকে রাফসানের ব্যাপারে অনেক কথা শুনিয়েছিলে। তুমি বলেছিলে ও ফকিন্নি, ওর টাকার লোভে আমাকে বিয়ে করেছে। কিন্তু দেখো, তোমার নিজের স্ত্রী আর শ্যালক তোমার টাকার লোভে কত বড় ষড়যন্ত্র করেছে, আর তুমি তাদের বিশ্বাস করে আমার নিরপরাধ স্বামীকে জেলে পাঠিয়েছিলে। মেহরজাবিন মা, আমাকে ক্ষমা করে দে। আমি বুঝতে পারি নাই এরা এত বড় শয়তান। আমি রাফসানকে অনেক বড় ভুল বুঝেছি। তোমার ক্ষমা চাওয়ার জায়গা আমি না বাবা। তুমি যার সম্মান নষ্ট করেছো তার কাছে গিয়ে ক্ষমা চাও। আর আমি এই বাড়িতে এক মুহূর্তও থাকবো না। যে বাড়িতে আমার স্বামীর কোনো সম্মান নেই, সেই বাড়ি আমার জন্য জাহান্নাম। মেহজাবিন রাগে গজ গজ করতে করতে উপরে চলে গেল। নিজের জিনিসপত্র আর রাফসানের ফেলে যাওয়া শার্টটা ব্যাগে গুছিয়ে নিল। মেহজাবিন ব্যাগ হাতে নিচে নেমে আসলো। মির্জা গালিব মেহজাবিনের রাস্তা আটকে দাঁড়ালো। মেহরজাবিন, তুই কোথায় যাচ্ছিস? তোমাকে ছেড়ে যাস না মা। আমি এদের পুলিশে দিব, এদের এই বাড়ি থেকে বের করে দিব। বাবা, তুমি ওদের যা ইচ্ছা তাই করো, কিন্তু আমি আমার স্বামীর কাছে যাচ্ছি। আমি ওর কাছে ক্ষমা চাইতে যাচ্ছি। যদি ও আমাকে ক্ষমা না করে, তাহলে আমি সারা জীবন ওর বাড়ির দরজায় বসে থাকবো। তাও এই অহংকারের প্রাসাদে আমি আর ফিরবো না। মেহজাবিন মির্জা গালিবকে পাশ কাটিয়ে ফারিয়া আর জিশানকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। মির্জা গালিব ফ্লোরে বসে হাউমাউ করে কাঁদতে লাগলো। লিয়াকত আর নূরজাহান ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। এদিকে এতিমখানার আফসান নিজের ঘরে বসে ক্যানভাসের দিকে তাকিয়ে আছে। ক্যানভাসে মেহজাবিনের সেই হাসি মুখের ছবিটা আঁকা। রাফসানের চোখের কোণ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। রাফসান মনে মনে ভাবতে লাগলো, মেহজাবিন, আপনি আমাকে এত বড় আঘাত কিভাবে দিতে পারলেন? আমি তো আপনাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিলাম। আপনার একটা অবিশ্বাস আমার সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। আমি আপনাকে কখনো
ক্ষমা করতে পারবো না। রাফসান ক্যানভাসটা কাপড় দিয়ে ঢেকে দিল। রাফসানের বুকের ভেতরটা হাহাকার করে উঠল। সে জানে মেহজাবিনকে ছাড়া তার জীবনটা একদম শূন্য, কিন্তু তার আত্মসম্মান তাকে মেহজাবিনের কাছে ফিরে যেতে বাধা দিচ্ছে। ঠিক তখনই মেহজাবিন এতিমখানার দরজায় এসে দাঁড়ালো। মেহজাবিনের চোখে পানি, কিন্তু মুখে একটা অদ্ভুত শান্তি। সে তার ভালোবাসার মানুষকে নির্দোষ প্রমাণ করেছে। এখন শুধু রাফসানের অভিমান ভাঙানোর পালা। এদিকে মেহজাবিন কাঁপা কাঁপা পায়ে এতিমখানার ভেতরে প্রবেশ করলো। ওর চোখ মুখ কান্নায় ফুলে আছে। রহমত চাচা মেহজাবিনকে দেখে দৌড়ে আসলো। রহমত চাচা অবাক হয়ে বলে উঠল, মা মেহজাবিন, তুই এত রাতে এখানে? তোর এই অবস্থা কেন মা? কি হয়েছে তোর? চাচা, আমার রাফসান কোথায়? ও কি এখানে এসেছে? আমি ওর কাছে ক্ষমা চাইতে এসেছি চাচা। আমি অনেক বড় পাপ করে ফেলেছি। রাফসান তো সন্ধ্যায় এসেছে, এসে নিজের ঘরে দরজা বন্ধ করে রেখেছে। আমি কতবার ডাকলাম, ও কিছু খায় নাই। ছেলেটার চোখ মুখ দেখে মনে হলো কেউ যেন ওর বুক থেকে ওর জানটাই কেড়ে নিয়েছে। তুই কি কিছু করেছিস? আমি ওর বিশ্বাস ভেঙে দিয়েছি চাচা। আমি ওর সম্মানে আঘাত করেছিলাম। আমাকে ওর ঘরে নিয়ে চলো চাচা। আমি ওর পায়ে ধরে ক্ষমা চাইবো। রহমত চাচা দীর্ঘশ্বাস ফেলে মেহজাবিনকে রাফসানের ঘরের দিকে নিয়ে গেল। ঘরের দরজা একটু খোলা ছিল। মেহজাবিন আস্তে করে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ঘরে কোনো আলো নেই, শুধু জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়ছে। মেহজাবিন দেখলো রাফসান ফ্লোরে বসে আছে, ক্যানভাসের সামনে। ক্যানভাসটা সহ একটা কাপড় দিয়ে ঢাকা। রাফসান এক দৃষ্টি সেদিকে তাকিয়ে আছে। মেহজাবিনের কাপা গলায় বলে উঠল, রাফসান। মেহজাবিনের কণ্ঠ শুনে রাফসান চমকে উঠল। রাফসান সাথে সাথে উঠে দাঁড়ালো। রাফসানের চোখের দৃষ্টি একদম কঠিন হয়ে গেল। রাফসান রাগী গলায় বলে উঠল, আপনি এখানে কেন এসেছেন মেহজাবিন? এইটা একটা এতিমখানা। এখানে আপনাদের মতো বড়লোকদের কোনো কাজ নাই। আপনি এখান থেকে চলে যান। রাফসান প্লিজ, আমাকে তাড়িয়ে দিও না। আমি জানি আমি খুব বড় ভুল করেছি। আমি তোমার ব্যাগে ওই চেক আর ফাইল দেখে মাথা ঠিক রাখতে পারি নাই, কিন্তু আমি সব সত্যি বের করেছি রাফসান। সত্যি? কিসের সত্যি মেহজাবিন? সত্যি তো এইটা যে আপনি আমাকে একটা মুহূর্তের জন্য বিশ্বাস করতে পারেন নাই। আপনার বাবার 5 কোটি টাকা আমার ভালোবাসার চেয়ে অনেক বড় হয়ে গেছিল, তাই না? না রাফসান, এমন কথা বলো না। আমি লিয়াকত মামার ছোট মাকে ধরেছি। তোফায়েল উকিল সবার সামনে সত্যি কথা স্বীকার করেছে। ওরা তোমাকে ফাঁসানোর জন্য ওই কাজ করেছিল। আমি বাবার ওই বাড়ির সব ছেড়ে চিরদিনের জন্য তোমার কাছে চলে এসেছি। আপনি কি ভেবেছেন আপনি এসে বলবেন আর আমি সব ভুলে আপনাকে বুকে জড়িয়ে নিব? আপনি আমার আত্মসম্মান নিয়ে খেলেছেন মেহজাবিন। আপনি সবার সামনে আমাকে চোর ভেবেছেন। আমি এতিম হতে পারি, কিন্তু আমার একটা বুক আছে, সেখানে অনেক কষ্ট হয়। এদিকে রাফসানের কথাগুলো মেহজাবিনের বুকে তীরের মতো বিঁধতে লাগলো। মেহজাবিন দৌড়ে গিয়ে রাফসানের হাত দুটো জড়িয়ে ধরলো। মেহজাবিন হাউ মাউ করে কাঁদতে কাঁদতে বলে উঠল, আমাকে শাস্তি দাও রাফসান। তুমি আমাকে মারো, আমাকে বকো, কিন্তু আমাকে তুমি এভাবে দূরে সরিয়ে দিও না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না রাফসান। আমার দম বন্ধ হয়ে আসছে। হাত ছাড়ুন আমার। আপনি বাঁচবেন কি মরবেন তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনি আমাকে ভালোবাসেন নাই, আপনি শুধু আমাকে আপনার বাবার বিরুদ্ধে একটা ঢাল হিসেবে ব্যবহার করেছেন। না রাফসান, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমি তোমাকে ছাড়া একটা মুহূর্তও থাকতে পারবো না। আমি তোমার জন্য সব ছেড়ে এসেছি। আমার আপনার এই বড়লোকি ভালোবাসার কোনো দরকার নাই। যে ভালোবাসা একটা সামান্য কাগজের চেক দেখে ভেঙে যায়, সেই ভালোবাসার কোনো মূল্য আমার কাছে নাই। আপনি এখনই এই ঘর থেকে বের হয়ে যান। রাফসান এক ছটকায় মেহজাবিনের হাত ছাড়িয়ে নিল। রাফসান রেগে ঘর থেকে বের হয়ে এতিমখানার খোলা মাঠের দিকে চলে গেল। মেহজাবিন ফ্লোরে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। হঠাৎ মেহজাবিনের চোখে গেল ক্যানভাসের দিকে। মেহজাবিন আস্তে করে উঠে ক্যানভাসের কাপড়টা সহ সরিয়ে দিল। ক্যানভাসে আঁকা মেহজাবিনের সেই হাসি মুখের ছবিটা সহ দেখে মেহজাবিনের বুকের ভেতরটা হাহাকার করে উঠল। ছেলেটা এত অপমান সহ্য করেও তার ছবি আঁকছিল। মেহজাবিন আর এক মুহূর্ত দেরি করলো না। সে দৌড়ে রাফসানের পেছন পেছন মাঠের দিকে ছুটে গেল। আকাশ হঠাৎ কালো মেঘে ঢেকে গেল। প্রবল বেগে বাতাস বইতে শুরু করলো। রাফসান মাঠের মাঝখানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। তার চোখে কোনো পানি নেই, কিন্তু বুকের ভেতরটা সব ফেটে যাচ্ছে। মেহজাবিন দৌড়ে গিয়ে রাফসানের পেছনে দৌড়ালো। রাফসান, তুমি যতই আমাকে তাড়িয়ে দাও, আমি যাব না। তুমি আমার স্বামী,
আমি তোমার কাছেই থাকবো। আপনি বুঝতে পারছেন না কেন মেহজাবিন? আমাদের মধ্যে আর কিচ্ছু বাকি নাই। আপনি আমার অহংকার নিয়ে অনেক বড় আঘাত করেছেন আমাকে। হঠাৎ করে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টির পানিতে দুজনের শরীর ভিজে গেল। মেহজাবিন হঠাৎ করে রাফসানের সামনে কাদামাখা মাঠের মধ্যে হাঁটু গেড়ে বসে পড়ল। রাফসান চমকে উঠে পেছনের দিকে সরে গেল। মেহজাবিন, এইসব কি করছেন? আপনি কাদায় বসে পড়লেন কেন? উঠুন বলছি। আমি উঠবো না রাফসান। তুমি যতক্ষণ আমাকে ক্ষমা না করবে আমি এই বৃষ্টির মধ্যে এখানেই বসে থাকবো। তুমি আমাকে চোর বলেছিলে না? আমি সত্যি একটা চোর। আমি তোমার সুন্দর মনটা চুরি করেছি, কিন্তু তার মর্যাদা দিতে পারি নাই। মেহজাবিন, প্লিজ পাগলামি করবেন না, আপনার ঠান্ডা লেগে যাবে। আপনি তো জানেন আপনার সহজে জ্বর আসে। আপনি ভিতরে যান। আমার জ্বর আসুক, আমি মরে যাই, তাতে তোমার কি? তুমি তো আমাকে ভালোবাসো না, তুমি তো আমাকে তাড়িয়ে দিচ্ছ। আমি আপনাকে ভালোবাসতে যাব কেন? আপনি আমাকে কি দিয়েছেন অপমান ছাড়া? আপনি তো শুধু আপনার স্ট্যাটাস আর টাকার কথা ভেবেছেন। আমি আমার স্ট্যাটাস সব অহংকারের বৃষ্টির পানিতে ধুয়ে ফেলেছি রাফসান। আমি এখন মির্জা গালিবের মেয়ে না, আমি শুধু তোমার মেহজাবিন। তুমি আমাকে তোমার বুকে একটু জায়গা দাও রাফসান, আমি আর কিচ্ছু চাই না। এদিকে মেহজাবিন কাদামাখা হাতে রাফসানের পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। রাফসানের বুকের ভেতরটা সহ কেমন যেন মোচড় দিয়ে উঠল। যে মেয়েটা এত অহংকারী, যে মেহজাবিন মির্জা গালিব কারো কাছে মাথা নত করে না, সে আজ বৃষ্টির মধ্যে কাদায় হাঁটু গেড়ে বসে তার পা জড়িয়ে ধরে কাঁদছে। রাফসানের চোখের গন্ধে এবার আর পানি আটকে থাকলো না। বৃষ্টির পানির সাথে রাফসানের চোখের পানিও মিশে গেল। আপনি আমাকে পাগল করে দিবেন মেহজাবিন। আপনি এত জেদি কেন? রাফসান আর নিজেকে ধরে রাখতে পারল না। রাফসান হাঁটু গেড়ে বসে মেহজাবিনকে দুই হাতে শক্ত করে নিজের বুকের সাথে লেপ্টে ধরল। মেহজাবিন রাফসানের বুকে মুখ লুকিয়ে হাউমাউ করে কাঁদতে লাগলো। রাফসান মেহজাবিনের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আমি আপনাকে কিভাবে দূরে সরিয়ে দিব মেহজাবিন? আপনি তো আমার নিঃশ্বাসের সাথে মিশে আছেন। আপনি যখন আমাকে সন্দেহ করেছিলেন আমার মনে হয়েছিল আমি মরে গেছি। আমাকে ক্ষমা করে দাও রাফসান, আমি আর কোনোদিন তোমাকে অবিশ্বাস করব না। তুমি শুধু আমাকে তোমার সাথে থাকতে দাও। আমি আপনাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছিল। আমি ভেবেছিলাম আপনি আমাকে সত্যি একটা খেলনা মনে করেন। তুমি আমার খেলনা না, তুমি আমার জান রাফসান। তুমি আমার বেঁচে থাকার একমাত্র কারণ। রাফসান মেহজাবিনের কপাল থেকে ভেজা চুলগুলো সরিয়ে দিল। রাফসান মেহজাবিনের চোখে পানি মুছে দিয়ে মেহজাবিনের কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। মেহজাবিন চোখ বন্ধ করে রাফসানের এই পবিত্র ভালোবাসা অনুভব করতে লাগলো। দুজনের দীর্ঘ অভিমান আর কষ্ট বৃষ্টির পানিতে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। অনেকক্ষণ পর রাফসান মেহজাবিনকে কাদা মাখা মাঠ থেকে কোলে তুলে নিল। মেহজাবিন রাফসানের গলা জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে বলল, তুমি আমাকে আবার কোলে নিলে? তোমার শার্ট তো কাদায় নষ্ট হয়ে গেল। আমার শার্ট নষ্ট হোক, কিন্তু আমার বউয়ের যেন ঠান্ডা না লাগে। আপনি তো একটা আস্ত অবুঝ মেয়ে। তুমি আমাকে বকছো? বকবো না তো কি আদর করব? এতক্ষণ বৃষ্টির মধ্যে ভিজেছেন, এখন যদি জ্বর আসে সারা রাত তো আমাকেই বসে থাকতে হবে। তুমি বসে থাকবে না তো কে থাকবে? তুমি আমার স্বামী না? এদিকে রাফসান হাসতে হাসতে মেহজাবিনকে নিয়ে নিজের ঘরে চলে আসলো। মেহজাবিনকে তোয়ালে দিয়ে মুছিয়ে দিয়ে রাফসান বলে উঠল, আপনি তাড়াতাড়ি পোশাক পরিবর্তন করে নিন, আমি চাচার কাছ থেকে চা নিয়ে আসছি। আমি তোমার শার্ট পরবো, আমার তো কোনো পোশাক নাই এখানে। আচ্ছা, আমার আলমারি থেকে একটা শার্ট নিয়ে পরে নিন। রাফসান চা আনতে চলে গেল। মেহজাবিন রাফসানের আলমারি থেকে একটা বড় শার্ট পরে নিল। শার্টটা মেহজাবিনের হাঁটুর নিচ পর্যন্ত চলে গেছে। রাফসান চা নিয়ে ঘরে ঢুকে মেহজাবিনকে এই অবস্থায় দেখে মুচকি হাসলো। আপনাকে তো একদম ছোট বাচ্চাদের মতো লাগছে। তুমি আবার আমাকে বাচ্চা বলছো? আমি কিন্তু তোমার থেকে 4 বছরের বড়। বয়স দিয়ে কি হয়, আকল তো বাচ্চাদের মতোই। নিন, চাটা খেয়ে নিন। মেহজাবিন রাফসানের হাত থেকে চায়ের কাপটা সহ নিয়ে চুমুক দিল। হঠাৎ দরজার কাছে কারো পায়ের আওয়াজ শুনে মেহজাবিন আর রাফসান চমকে তাকালো। দেখলো মির্জা গালিব, ফারিয়া, জিশান দরজার সামনে দাঁড়িয়ে আছে। মির্জা গালিবের চোখ মুখ অপরাধ বোধে ভরা। রাফসান বাবা, আমি ভেতরে আসতে পারি? আরে শ্বশুর মশাই, আপনি দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে আসুন। মির্জা গালিব ধীর পায়ে ঘরে ঢুকে রাফসানের সামনে গিয়ে দাঁড়ালো। মির্জা গালিব হঠাৎ করে রাফসানের হাত দুটো ধরে কাঁদতে কাঁদতে বলে উঠল, আমাকে ক্ষমা করে দাও রাফসান বাবা। আমি টাকার অহংকারে অন্ধ হয়ে তোমার মতো একটা ফেরের টুকরো ছেলেকে চিনতে পারি নাই।
আমি লিয়াকত আর নূরজাহানকে পুলিশে দিয়েছি, ওরা ওদের পাপের শাস্তি পাবে। তুমি মেহেরজাবিনকে নিয়ে বাড়ি ফিরে চলো বাবা। আপনি বয়সে বড়, আপনি এভাবে হাত ধরে ক্ষমা চাইবেন না। আমি আপনাকে কোনো দোষ দিচ্ছি না। আপনার জায়গায় আমি থাকলেও হয়তো প্রমাণ দেখে এটাই বিশ্বাস করতাম। তুমি এত ভালো কেন বাবা? তুমি আমার এত বড় অপমানের পরও আমাকে সম্মান করছো। মেহেরজাবিন, তুই ওকে নিয়ে বাড়ি চল মা। বাবা, আমি তো অনেক আগেই বলেছি আমি ওই বাড়িতে আর যাব না। যে বাড়িতে আমার স্বামীর সম্মান নাই, সেই বাড়ি আমার দরকার নাই। মেহজাবিন, উনি আপনার বাবা, ওনার সাথে এভাবে কথা বলাটা ঠিক না। শ্বশুর মশাই, আপনি চিন্তা করবেন না। আমি মেহজাবিনকে নিয়ে কয়েকদিন পর আপনাদের বাড়িতে যাব, কিন্তু এখন আমরা নিজেদের মতো করে একটা ছোট সংসার শুরু করতে চাই। তুমি যা ভালো মনে করো বাবা, আমি তোমাদের কোনো জোর করবো না। তোমরা ভালো থাকো, এটাই আমার শান্তি। মির্জা গালিব রাফসানের মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিয়ে চলে গেল। ফারিয়া জিশান হাসি মুখে বিদায় নিল। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। রাফসান দরজা বন্ধ করে মেহজাবিনের কাছে এসে দাঁড়ালো। তুমি বাবাকে বলে দিলে আমরা আলাদা সংসার করব। আমরা কোথায় থাকবো রাফসান? আমি আর্ট বিক্রি করে অনেক টাকা জমিয়েছি। আমরা ছোট একটা ফ্ল্যাট ভাড়া নিব। আপনি কি আমার সাথে সেই ছোট ফ্ল্যাটে থাকতে পারবেন? আমি তোমার সাথে গাছের নিচেও থাকতে পারবো রাফসান। আমার শুধু তোমাকে চাই। রাফসান মেহজাবিনকে দুই হাতে পাজা করে কোলে তুলে নিল। মেহজাবিন লজ্জায় লাল হয়ে রাফসানের বুকে মুখ লুকালো। রাফসান মেহজাবিনকে বিছানায় শুয়ে দিয়ে মেহজাবিনের চোখের দিকে গভীরভাবে তাকিয়ে রইল। মেহজাবিন, আপনি জানেন আপনি হাসলে আপনাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে মনে হয়। তুমি এত রোমান্টিক কথা কোথা থেকে শিখলে রাফসান? আমি শিখি নাই, আপনার ভালোবাসা আমাকে শিখিয়ে দিয়েছে। রাফসান আস্তে আস্তে মেহজাবিনের কপালে, চোখে আর গালে চুমো দিতে লাগলো। মেহজাবিন চোখ বন্ধ করে রাফসানের আদরে নিজেকে সঁপে দিল। মেহজাবিনের মনে হলো সে যেন তার জীবনের সব সুখ একসাথে পেয়ে গেছে। রাফসান মেহজাবিনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে উঠল, আই লাভ ইউ মেহজাবিন, আমার অহংকারী বউ। আই লাভ ইউ টু রাফসান, আমার শান্ত জান। এদিকে রাফসান মেহজাবিনের ঠোঁটে জোড়া নিজের দখলে নিয়ে নিল। মেহজাবিন ও রাফসানের গলা জড়িয়ে ধরে ভালোবাসার সাড়া দিল। দুজনের দীর্ঘদিনের জমানো ভালোবাসা আজ পূর্ণতা পেল। কোনো অহংকার, কোনো স্ট্যাটাস, কোনো বয়স আজ তাদের ভালোবাসার মাঝে বাধা হয়ে দাঁড়াতে পারল না। এভাবেই শুরু হলো মেহজাবিন আর রাফসানের নতুন জীবনের একটা সুন্দর পথ চলা।